সালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাই কেমন আছে ভাইয়া? একটু জানাও সবকিছু ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ার দেখতে পাও কিনা, ক্লিয়ার শুনতে পাও কিনা একটু জানাও। ক্লিয়ার দেখতে পাও কিনা, শুনতে পাও কিনা দেখো সবকিছু ক্লিয়ার আছে কিনা। সবকিছু ক্লিয়ার আছে কিনা জানাও ভাইয়া। আজকে আমরা পড়বো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। ইনশাআল্লাহ একটা ক্লাসের মাধ্যমে তোমাদের ফুল চ্যাপ্টার কভার হবে। আজকে আমরা প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করব, কনসেপ্টের পাশাপাশি প্র্যাকটিস করব। আসো একটু জানাও সব ক্লিয়ার আছে কিনা, দেখতে পাও কিনা, শুনতে পাও কিনা। ওয়ালাইকুম আসসালাম। ওকে, শুরু করলাম। আসো দেখো, হ্যাঁ ক্লিয়ার, সব ক্লিয়ার। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো আর লাইভটা শেয়ার করো। হ্যাঁ, লাইভটা শেয়ার করো আর তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো। শুরু করে দিলাম। দেখো, আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। শুরুতেই বলে রাখি, এই চ্যাপ্টারটা অনেকটাই তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পার্টের পরিবেশ রসায়নের সাথে রিলেটেড। প্রথম অংশটা যেটা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এই জিনিসগুলো তোমাদের পরিবেশ রসায়নে যেগুলো পড়ছো এখানেও সেম জিনিসগুলাই। হ্যাঁ, আসো শুরু করি। দেখো, আমরা এই চ্যাপ্টারে পড়বো কি কি। এই চ্যাপ্টারে আমাদের ওভারভিউ গুলো আমরা দেখে নিই। প্রথমে প্রথমে আলোচনা করব গ্যাসের সূত্রগুলা নিয়ে। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, সবগুলা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে দেখো রদের গভীরতা। তোমরা অনেকে এই জিনিসের সাথে মানে কনফিউশন হয়ে যায় তোমাদের, এটা বোঝো না আর কি। রদের গভীরতা পড়বো। তারপরে আদর্শ গ্যাস সংক্রান্ত যে আমাদের তথ্যগুলো আছে, হ্যাঁ, আরএমএস বেগ খুবই ইম্পর্টেন্ট, আরএমএস বেগটা। তারপর গ্যাসের গতিশক্তি সংক্রান্ত আর আপেক্ষিক আর্দ্রতা, এই জিনিসটা দিয়ে আমরা শেষ করব। আসো কথা না বলে শুরু করে দিই। রসায়ন ছাড়া ফিজিক্সের ভাব নাই। দেখো, গ্যাসের সূত্র, গ্রাফগুলো দেখাচ্ছিস না ভালো মতো? গ্রাফগুলো, তাহলে গ্রাফগুলো স্কিপ করে যাবো আমি। ওকে, আচ্ছা দেখো গ্যাসের সূত্র। দেখো এই অধ্যায়ের গ্যাসের সূত্রগুলো আলাদা করে পড়ার দরকার নাই। আমি যেটা বলি, দেখো এই একটা জিনিস জাস্ট মনে রাখবা, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। বয়েলের সূত্র বলো, চার্লসের সূত্র বলো, অ্যাভোগাড্রোর সূত্র বলো, যেই সূত্রই বলো, জাস্ট এই একটা সূত্র দিয়ে আমি সব ম্যাথ কভার করাবো। এই একটা সূত্র দিয়ে কিভাবে করবো একটু পরে দেখবো আমরা। তো দেখো, স্থির চাপে কয়েকটা সূত্র দেওয়া আছে। দেখো, স্থির চাপে, স্থির আয়তনে, তারপরে কি আমরা জানি স্থির তাপমাত্রায়। কোনটা কার সূত্র বলতো ভাইয়া? স্থির তাপমাত্রা। বলতো স্থির তাপমাত্রায় আমরা কার সূত্র পাই? স্থির তাপমাত্রা বা নির্দিষ্ট তাপমাত্রায় আমরা পাই বয়েলের সূত্র, তাই না? বয়েলস ল, রাইট? বয়েলস ল। সূত্রটা কি ছিল? স্থির তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ কোন গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এটা, হ্যাঁ, এটা বয়েলের সূত্র ছিল। তাহলে এখান থেকে লিখতে পারি কি আমি, পিভি ইজ ইকুয়ালস টু কে, মানে P1 V1 সমান B2 V2, এগুলো জানো তোমরা। আমি সরাসরি কোশ্চেনে চলে যাব। তারপর দেখো, স্থির চাপে কার সূত্র বলতো? কার সূত্র? অবশ্যই বলতেছো চার্লসের সূত্র। হ্যাঁ, ঠিক ধরছো, চার্লসের সূত্র। চার্লসের সূত্র, ওকে, চার্লসের সূত্র এটা। এখন চার্লসের সূত্র থেকে আমরা কি পাই? ভি কেটি, এটা, হ্যাঁ, কেটি V1 বাই T1 V2 বাই T2, এগুলো জানো তোমরা। হ্যাঁ, জাস্ট একটু ওভারভিউ করে দিচ্ছি। দেখো, স্থির আয়তনে P সমান বাদ একটি, স্থির আয়তনে মানে কি বিটা কনস্ট্যান্ট, ভি বাদ। হ্যাঁ, এখন দেখো এই যে আমি ভংচং আলাদা করে বলালাম, এগুলো যদি আমি না বলতাম স্থির তাপমাত্রায়, স্থির চাপে, স্থির আয়তনে, এই জিনিসগুলো যদি আমি আলাদা করে না বলে জাস্ট একটা ট্রিক দিয়ে মনে রাখতাম। দেখো, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। এনআরটি, দেখো তো এই সূত্রের মধ্যে শুরুতেই কোনো কিছু চেঞ্জ না করে কোন দুটো রাশি তুমি কনস্ট্যান্ট পাচ্ছ? দেখো, এনটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, আরটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। বুঝছো? এখন এই দুটো ধ্রুবক আমরা ম্যাথ করার সময় যখন হচ্ছে আমরা P1 V1 T1 এগুলো করি আমরা, তখন কনস্ট্যান্ট জিনিসগুলোকে আমরা বাদ দেই বা ধ্রুবক যেগুলো সেগুলোকে বাদ দেই, রাইট? তাহলে দেখো, যেহেতু এই জিনিস এই দুটো আর কি, প্রথমে যেহেতু কনস্ট্যান্ট, এই দুটোকে বাদ দিব। দেখো, তাহলে আমাদের থাকে কি, পিভি ইজ ইকুয়ালস টু টি। দেখো, জাস্ট সূত্রের মধ্যে পিভি ইজ ইকুয়ালস টু টি থাকতেছে। এখন তোমার যদি প্রশ্নে বলে দেয় স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায়, তার মানে কি তাপমাত্রাটা কনস্ট্যান্ট, তাহলে তুমি তাপমাত্রাটাকে বাদ দিয়ে দিবা। বুঝছো?
তাপমাত্রা বাদ দিয়ে আমাদের কি থাকতেছে, পি আর ভি সম্পর্কিত একটা সমীকরণ থাকতেছে, এটা সমান কে বললাম। হ্যাঁ, এখন তোমাকে যদি বলে স্থির আয়তনে, স্থির আয়তনে, তখন তোমার কি থাকতেছে, স্থির আয়তন মানে কি, ভিটা বাদ, ভি বাদ দিলে তোমার কি থাকবে, পি ইজিক্যালস টু টি। বুঝছো? তোমার যদি বলতো স্থির চাপে, তাহলে এই পিটা বাদ, হ্যাঁ, পি বাদ দিলে আমরা কি পাইছি, দেখো ভি ইজিক্যালস টু টি। দেখো এখান থেকে তুমি কি লিখতে পারবা, পি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু বাই টি টু, এখান থেকে ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু, আর এখান থেকে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু। দেখো এই একটা ট্রিক দিয়ে এই অধ্যায়ের যত এমসিকিউ আছে সবগুলো আমরা ইজিলি কভার করবো। বুঝছো? একদম বুঝতে পারছো আমার কথা, বুঝতেছো? ক্লিয়ার্স? আচ্ছা, ক্লিয়ার্স লিখছো, চার্লসের লিখছো, হ্যাঁ। আচ্ছা দেখো, আসো আমরা চলে যাই। দেখো গ্যাসের সূত্র যেটা বলছি আমি এতক্ষণ, সেই কথাটাই, পিভি ইকুয়ালস টু এনআরটি। এখান থেকে আমরা আলাদা করে যেটা মনে রাখি, পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান সমান পি টু ভি টু ডিভাইডেড বাই টি টু। এগুলো আলাদা করে তোমাদের মুখস্থ করার কোনো দরকার নাই, মনে রাখার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। জাস্ট তুমি এই একটা সূত্রই মনে রাখো, পিভি ইকুয়ালস টু এনআরটি। আসো কোশ্চেনে গেলে তোমরা ইজিলি বুঝতে পারবা। দেখো বয়েলের সূত্র ভংচং বলার দরকার নাই। হ্যাঁ, বয়েলের সূত্রের একটা অনুসিদ্ধান্ত কিন্তু আছে। বয়েলের সূত্রের অনুসিদ্ধান্তটা কি? দেখো আমরা কি জানলাম, পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু। হ্যাঁ, এখন দেখো আমরা ঘনত্বের ফর্মুলা কি জানি, রো ইজ ইকুয়ালস টু এম বাই ভি। কেমিস্ট্রিতে ঘনত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, ডি দ্বারা। ওকে, দেখো আমি বয়েলের সূত্রের অনুসিদ্ধান্তটা দেখাচ্ছি। কেমিস্ট্রিতে আমরা ঘনত্বকে ডি দ্বারা প্রকাশ করি। রো ইজ ইকুয়ালস টু কি, এই যে লাভের অর্ধেক, উপরে কি এম এর মতো, এম নিচে কি ভি, তাই না? এখন দেখো তো এই ঘনত্বের সাথে আমাদের আয়তনের সম্পর্কটা কি? হ্যাঁ, ব্যস্তানুপাতিক, তাই না? যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে আমি এখানে কি লিখতে পারি, দেখো আমি একটু গুছাই লিখে থাকবো, পি ওয়ান ডিভাইডেড বাই পি টু ইজিক্যালস টু, ভাগ করে দিচ্ছি, ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান। এখন যেহেতু আমাদের আয়তনের সাথে ঘনত্ব ব্যস্তানুপাতিক, তাহলে এটুকুর পরিবর্তে আমি এইভাবে লিখতে পারবো, দেখো তো ডি ওয়ান ডিভাইডেড বাই ডি টু। এভাবে লেখা যায়? হ্যাঁ লেখা যায়। দেখবা অনেক সময় তোমাদের ঘনত্ব দিয়ে ম্যাথ করতে বলতে পারে, কেমিস্ট্রিতে বেশি আসে। ওকে, আসো পরে যাই। দেখো আচ্ছা, বয়েলের সূত্রের গ্রাফগুলো আমি আলোচনা করতেছি না, স্বপ্ন জানোই। আসো তারপর দেখো দুটো গ্রাফ দেওয়া আছে। হ্যাঁ, গ্রাফ দেওয়া আছে, তোমরা কেমিস্ট্রিতে যেহেতু বিস্তারিত পড়ছো, আমি সময় নষ্ট করতেছি না, আমাদের অনেক এমসিকিউ সলভ করতে হবে। আসো দেখো, চার্লসের সূত্রটা কি? অনেক বড় একটা ডেফিনেশন তোমরা মুখস্থ করছো। হ্যাঁ, কি কি পড়ছো বলতো, স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন এর মানে কি বলা যায় বলতো, স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের কি 273 বা 16 এর আকারে কি হবে, আমাদের বাড়বে বা কমবে, তাই না? অনেক বড় একটা ডেফিনেশন পড়ছো তোমরা, দরকার নেই ওটা মনে রাখার। তোমরা এই ডেফিনেশনটা একটু জাস্ট নজর দিও। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নজর দিও। এখান থেকে আমরা লাস্ট যে ইকুয়েশনটা পাই, এই যে এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। হ্যাঁ, চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। ওকে, এখান থেকে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। দেখো এই জিনিসটা টি ডিভাইডেড বাই 273, এটাকে এইভাবে বলা হয়। দেখো নিচে লিখি 1 ডিভাইডেড বাই 273 পার ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, পার ডিগ্রি সেলসিয়াস। এটা কি বলা হয় বলতো, গ্যাস ধ্রুবক বলা হচ্ছে। হ্যাঁ, আমরা একটু প্রশ্ন গেলে তোমরা বুঝতে পারবো। আসো এটাকে মনে রাখো, আলাদা করে একটু জাস্ট আলাদা করে বক্স করে রাখো, এটা একটা নাম আছে আলাদা, একটু বড় দেখো। আচ্ছা, চার্লসের সূত্রটা বললাম। হ্যাঁ, আসো পরম শূন্য তাপমাত্রা কি বলতো? পরম শূন্য তাপমাত্রা কি? যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, সেটাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলি। এটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। বুঝতে পারছো? আসো দেখো, চার্লসের সূত্রের গ্রাফ দিচ্ছি, দুটা গ্রাফই দেওয়া যায়। একটা হচ্ছে ভি ভার্সেস টি, এটা হচ্ছে আমাদের ভি ভার্সেস স্মল টি একটা। হ্যাঁ, ভি ভার্সেস স্মল টি একটা, আর একটা হচ্ছে ভি ভার্সেস ক্যাপিটাল টি একটা। ওকে, এই দুটা গ্রাফ তোমরা একটু দেখো, বিস্তারিত দেওয়া আছে, ইউনিভার্সিটি পড়ছো। আসো আমরা কোশ্চেন দেখি, এই গ্যাসের সূত্র থেকে কি কি কোশ্চেন আসে আমরা সব এখন সলভ করবো। দেখো দেখো মনোযোগ দিবা, একদম মনোযোগ দিবা। দেখো একক চাপে কোনো গ্যাসের 1 মোলের আয়তনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা। গ্যাসটির পরম তাপমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? টি দ্বারা। এর যে অনুপাত, নজর দাও, এর অনুপাত নিচের কোনটি নির্দেশ করে? কি বলছে? একক চাপে চাপ কত, পির মান কত এখানে, তাহলে 1 atm। ভালো করে মনোযোগ দিও, কোশ্চেনটা সুন্দর। একক চাপে কোনো গ্যাসের মোলার আয়তন ভি এবং গ্যাসটির পরম তাপমাত্রার অনুপাত, এই দুটার অনুপাত কি বলতো? ভি ডিভাইডেড বাই টি। বুঝছো? এটা কি নির্দেশ করে, এই জিনিসটা আমাদের বের করতে বলছে। প্রশ্ন বুঝছো? এখন আমরা মেইন সূত্রে আসি। দেখো
পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। বুঝছো? এখন বলছে দেখো 1 মোলের জন্য, 1 মোলের জন্য 1 মোল মানে কি, এন এর মান 1। এখন মানগুলো বসাও, দেখো একক চাপে, চাপের মান কত 1, ভিটাকে ভি রাখলাম, এন এর মান কত 1, আর টি আমাদের বের করতে বলছে মোলার আয়তন, আয়তন এবং পরম তাপমাত্রার অনুপাতটা। তাহলে আমি ভাগ করে দিই, দেখো ভি ডিভাইডেড বাই টি, অনুপাত পাইছি। আমাদের কি অবশিষ্ট থাকে, আর, আর অবশিষ্ট থাকে। এই আর এর নাম কি বলতো? আদর্শ গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। বুঝছো? প্রশ্নটা কিন্তু একটু সুন্দর ছিল, কি ছিল আর কি। দেখো সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটার মান কত বলতো? আর এর মান, আর এর মান কত? 0.0821 লিটার এটিএম পার মোল, পার মোল পার ক্যালভিন। হ্যাঁ, লিটার অ্যাটমসফিয়ার পার মোল, মোল পার ক্যালভিন। এককগুলো মনে রাখবা, একক আসে। আরেকটা মান কি আমরা জানি, 8.314 জুল পার মোল পার ক্যালভিন। ওকে, দেখো এই এককগুলো আমাদের পরীক্ষায় সরাসরি দিয়ে দেয়। সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবকের একক নিচের কোনটি, এটা বেশি আসে, একটু মনোযোগ দিও। হ্যাঁ, দেখো পরে আসো, দেখো কি বলছে, পরম স্কেলের চাপের সূত্র কি, পি সমানুপাতিক টি। কার সূত্র? গেলুসাগের সূত্র, পি সমানুপাতিক টি, সরাসরি সূত্র আসছে। দেখো কবে আসছে এটা, রাজশাহী ইউনিভার্সিটিতে 16-17 আসছে, সহজ ছিল। পরে আসো, দেখো দেখো সকল গ্যাসের জন্য আয়তন প্রসারণ সহগ, সহগের মান। দেখো আয়তন প্রসারণের সহগ মান একটু আগে পড়াইছি না, এই যে জিনিসটা, এই জিনিসটা পড়াইছি না একটু আগে, আয়তন প্রসারণ সহগের মান। দেখো ওই পড়াইছি ভাইয়া, এই যে দেখো এটা হচ্ছে আমাদের আয়তন প্রসারণ সহগের মান। এই জিনিসটা হচ্ছে আমাদের আয়তন প্রসারণ সহগের মান। ওকে, আমাদের স্লাইডে সুন্দর করে দেওয়া আছে, স্লাইডটা পড়লেই হবে, স্লাইড একদম গোছানো দেওয়া আছে। হ্যাঁ, দেখো তাহলে কি হবে বলতো, আয়তন প্রসারণ সহগের মান কত, এটা। পরে আসো কি বলছে, দেখো স্থির তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। স্থির তাপমাত্রা কার সূত্র? বয়লের সূত্র। এখন দেখো কার সূত্র তো আমাদের জানার দরকার নেই, আমরা কি জানি, আমরা কি জানি, দেখো পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। এনআরটি, এনআর তো আগে থেকে কনস্ট্যান্ট, বাদ দিলাম। এখন কি বলছে, স্থির তাপমাত্রা, তাপমাত্রাও বাদ দিলাম। আমার তাহলে ইকুয়েশনে থাকে কি, পি আর ভি। তাহলে পিভি সমান কে লেখা যায়? লেখা যায়। এখন দেখো আমি যদি একটাকে এক পাশে রাখি, বাকিটাকে অপর পাশে পাঠাই, এরকম হয়ে যায় না? এরকম হয়ে যায়। এখন কি দেখতেছো তুমি, পি আর ভির যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে একটা বাড়ালে অপরটা কমবে বা একটা কমালে অপরটা বাড়বে। এখন কি করছে দেখো, তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন বাড়াইছে, আয়তন যদি বাড়াও তুমি তাহলে কি হবে, আয়তন বাড়ালে চাপটা কমে যাবে। বুঝতে পারছো? চাপ কমে, এই যে চাপ কমে। বুঝতে পারছো? তোমাদের আলাদা করে কোয়েশ্চেন যে সূত্রগুলো, এই সূত্রগুলো মুখস্থ রাখার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। কথা বুঝতেছো? দেখো কি বলছে, গ্যাসের আয়তন কোন তাপমাত্রায় শূন্য হয়? একটু আগে বললাম পরম শূন্য তাপমাত্রা, সেটা কত? তোমরা এখন কোয়েশ্চেন দেখে তো কমন পড়ে গেছে, কি করবা, ক নাম্বার সুন্দর করে দাগাই দিয়ে আসবা, কিন্তু সেটা তোমাদের ভুল। কেন? দেখো -273 ক্যালভিন দেওয়া আছে, ক্যালভিন দেওয়া আছে, দেখছো? আমরা কি জানি, -273 ডিগ্রি সেলসিয়াস, বুঝছো, বা 0 ক্যালভিন। এই যে দেখো 0 ক্যালভিন অপশন আছে, তুমি যেটা ভুল করতে পারো সেটা অপশন শুরুতে দেওয়া থাকবে। একটু চোখ কান খোলা রেখে দাগাবা। হ্যাঁ, একটু চোখ কান খোলা রেখে দাগাবা। হ্যাঁ, তোমরা আমার আগে আগেই সলভ করে ফেলো। হ্যাঁ, উত্তর কমেন্টে লিখে ফেলো, আমার আগে তোমরা কমেন্টে উত্তর লিখে ফেলো। ওকে, আসো পরে আসো, দেখো কি বলছে, দেখো 1 ক্যালোরি তাপকে সম্পূর্ণ কাজে রূপান্তর করতে কত জুল কাজ করতে হবে। আমরা কি জানি, কাজ শক্তি ক্ষমতা দেখাইছিলাম না, 1 ক্যালোরি সমান কত, 4.2 জুল, বা 1 জুল সমান কত, 1 জুল সমান 0.24 ক্যালোরি, তাই না? ক্যালোরি। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এই প্রশ্নটা যদি এভাবে করতো, 1 ক্যালোরি তাপকে কাজে রূপান্তর করলে এত জুল পাওয়া যাচ্ছে। যদি বলতো 4 ক্যালোরি, 4 ক্যালোরি তাপকে সম্পূর্ণ কাজে রূপান্তর করতে কত জুল কাজ পাওয়া যাবে, 1 ক্যালোরি থেকে যদি এত পাওয়া যায়, তাহলে 4 থেকে কত পাওয়া যাবে, 4.2 গুণ 4। বুঝতে পারছো? এইভাবে কিন্তু কোশ্চেন আসে, অ্যাডমিশন আসে কোশ্চেন এটাও। ওকে, আসো সব দেখাই দিচ্ছি। দেখো এই একটা এমসিকিউ, দেখো এই একটা এমসিকিউ দেখলে তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই একটা এমসিকিউ কি বলছে, একটি আদর্শ গ্যাসের নমুনার তাপমাত্রা, নমুনার তাপমাত্রা, এটাকে আমি T1 বললাম। হ্যাঁ, T1, T1 নমুনার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, তাহলে নমুনাটির চাপ এবং আয়তন দুটাই যদি দ্বিগুণ করা হয়, তবে পরিবর্তিত তাপমাত্রা কত হবে। দেখো আমি দুটো প্রসেসে দেখাচ্ছি, প্রথমে আমি বড় করে দেখাচ্ছি, তারপর শর্টকাট দেখাচ্ছি। কি বলছে, T1 দেওয়া আছে আমার, তারপর কি করছে, চাপ এবং আয়তন দুটাই দ্বিগুণ করছে, তাহলে আমাদের পরিবর্তিত যে তাপমাত্রা T2 সেটা বের করতে বলছে। প্রশ্ন বুঝছো? এখন আমরা দেখো নর্মাল যেভাবে আমরা করি সেটাকে তোমাদের দেখাই, সেটাকে দেখাই। দেখো দেখো আমরা কি জানি, দেখো P1 V1 ডিভাইডেড বাই T1 সমান P2 V2 ডিভাইডেড বাই T2, এটা আমরা জানি না? জানি। আমাদের বের করতে বলছে কোনটা,
টি2 এর মানটা, তাহলে টি2টাকে এক পাশে রেখে দাও। কি লিখবা তুমি? P2V2 ডিভাইডেড বাই P1V1 ইন্টু T1, তাই না? এখন দেখো আমাদের P1 এর মান কত, আমি আদি চাপটাকে P ধরলাম, আদি আয়তনটাকে V ধরলাম। পরের চাপ চাপ এবং আয়তন দুটাই দ্বিগুণ করছে, তার মানে তোমার চাপটা কত? টুয়াইস P, আয়তন কত? টুয়াইস V। আর এই যে তাপমাত্রা, আমার তাপমাত্রা কত ছিল আগের? 20 ডিগ্রি সেলসিয়াস বা 293 কেলভিন। সব মানগুলো ইনপুট করে ফেলছি, এখন জাস্ট কাটাকাটি করো। দেখো এই পি কাটো, এই ভি কাটো, আমার আলটিমেট থাকে কত? 4 ইন্টু 293। ক্যালকুলেশন করো, 3 4 12 2, আমার হাতের 1, 4 9 36, আর একে কত? 37 এর 7 হাতে আমার থাকে 3, 4 2 8 11। দেখো 1172। আচ্ছা, এটা আমার কিসে দেওয়া আছে বলো তো? এটা কিন্তু আমরা ক্যালভিনে পাইলাম। এখন তোমার নিতে হবে কিসে? ডিগ্রি সেলসিয়াস। এখন কি করবা তাহলে? এখান থেকে তুমি 273 যদি বাদ দিয়ে দাও, তাহলে তুমি কিসে পাবা? ডিগ্রি সেলসিয়াসে পেয়ে যাবা। এখন আসো ভাইয়া, দেখো এই জিনিসটা আমরা এত বড় করে করবো না, আমরা শর্টকাটে করবো। আমি তোমাদের শুরুতেই বলছিলাম না, একটা সূত্র জাস্ট মনে রাখলে হবে, পিভি সমান এনআরটি। এই একটা সূত্র দিয়ে আমরা সব কোশ্চেন সলভ করবো বলছিলাম না? হ্যাঁ, দেখো আমাদের কি বলছে, দেখো তো, আমাদের চাপ এবং আয়তন দুটাই দ্বিগুণ করছে। তাহলে এই চাপের জায়গায় 2 লেখো, আয়তন কয় গুণ করছে? দ্বিগুণ, এটাকে 2 গুণ লেখো। দেখো তো মোলের কোনো চেঞ্জ করছে না, তাহলে মোলটাকে আমি কনস্ট্যান্ট ধরে বের করে দিলাম। মোলের গ্যাস ধ্রুবক আর এত ধ্রুবক, একেও বের করে দিলাম। আমার থাকে কি? টি। এই টিটাই আমরা বের করবো, টি2টা আমরা বের করবো, বুঝছো? যেহেতু তুমি পরের পরিবর্তিত অবস্থায় চাপ এবং আয়তন লিখছো, তাহলে তাপমাত্রাটাও তোমার পরের তাপমাত্রায় লিখতে হবে, যেটা তুমি বের করতে চাচ্ছ। এটুকু বুঝছো? তাহলে দেখো আমাদের পরিবর্তিত তাপমাত্রা টি2টা কত আসবে? 4। কার 4? 4 গুণ, তাই না? কার 4 গুণ? আগে যে তাপমাত্রা ছিল তার 4 গুণ। বুঝতে পারছো প্রশ্নটা কি? বুঝছো? সেম জিনিসই আসছে, কিন্তু দেখো এখানে আমাদের কি আসছিল? 4T আসছিল। তুমি যদি এভাবে করতে চাও, তোমার 2-3টা লাইন এক্সট্রা করতে হবে, কাটাকাটি করতে হবে। আর এখানে তুমি জাস্ট মুখে করতে পারবা, বুঝছো? তাহলে এখন জাস্ট ক্যালকুলেশন করো, 2 গুণ 293। এখন গুণ করে যেটা তোমার মান আসবে, সেটা থেকে তুমি 273 বাদ দিলে কি পাবা? ডিগ্রি সেলসিয়াসে পাই যাবা। বুঝছো? জাস্ট এই প্রসেসে তোমরা এই অধ্যায় সব ম্যাথ আগাবা, এই একটা প্রসেসে। ওকে, আসো পরে আসো। দেখো কি বলছে, 1 বায়ুমণ্ডলীয় চাপে একটি আদর্শ গ্যাসকে উত্তপ্ত করে এত আয়তন বৃদ্ধি, ডিভি আয়তন বৃদ্ধি করা হলো। ওকে, সম্পাদিত কাজের মান কত? এটা তোমরা ইয়েতে পড়ছো, তাপগতিবিদ্যায় পড়ছো। দেখো সমচাপ প্রক্রিয়াকৃত কাজ পিডিভি। সমচাপ প্রক্রিয়াকৃত কাজের ফর্মুলা সেটা ছিল পিডিভি। পির মান কত আমাদের বলতো? 1 বায়ুমণ্ডলীয় চাপ কত? 1 বায়ুমণ্ডলীয় চাপ মানে কি? 1 এটিএম, 1 তাই না? 1 এটিএম বা 101 325 প্যাসকেল। আমরা তো এটাকে এসআই এককে নিব, 101 325 প্যাসকেল। আমাদের এসআই এককে চাপের একক কি? এসআই পদ্ধতিতে প্যাসকেল। তাহলে এই মানটা বসাও এখানে, 101 325। এখন আয়তনের পরিবর্তন কত বলছো? দেখো তো 0.01 মান বসাও, 0.01। এখন জাস্ট গুণটা করতে হবে। কিভাবে গুণ করব? ধরে নাও এখানে দশমিক নাই, যদি দশমিকটা না থাকে কত থাকতেছে? 1 থাকতেছে। এখন দশমিক ছাড়া গুণ করলে কত আসবে? 101 325 আসবে। এখন তোমার তো দশমিক বসাইতে হবে। কিভাবে বসাবো? দেখো ডান দিক থেকে গুণবা, কয় ঘর আগে দশমিক ছিল? দেখো 1 ঘর 2 ঘর, 2 ঘর আগে দশমিক ছিল, তার মানে তোমার উত্তর 2 ঘর আগে দশমিক হবে এখানে। এখন তো আমার অপশন ভাই এইরকম নাই, এরকম কি অপশন আছে? দেখো তো অপশন কি এরকম আছে? আমার নাই। তাহলে কি করবো আমরা? ওইভাবে আমরা অপশন করে নিব। দেখো আমি কিভাবে লিখতে পারি, দেখো তো 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার, দেখো কয় ঘর আগে আসছো? 1 ঘর 2 ঘর 3 ঘর, 10 টু দি পাওয়ার 3 লেখা যায়। দেখো এই জিনিস যে কথা, এটা যে কথা 1 ইন্টু 10 টু দি পাওয়ার 3 একই কথা না? হ্যাঁ, তাহলে আমাদের উত্তর কোনটা? বুঝতে পারছো? আসো পরে আসো। দেখো কি বলছে, টি তাপমাত্রায় 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হলে যতক্ষণ পর্যন্ত বায়ুর আয়তন এবং চাপ দ্বিগুণ হলো। বায়ুর চূড়ান্ত তাপমাত্রা কত? দেখো এই সেম ম্যাথটা কিন্তু একটু আগে আমি শর্টকাটে করালাম। ওখানে তাপমাত্রা দেওয়া ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, এখানে জাস্ট দিছে কত? টি। সেম ম্যাথ, আমাদের উত্তর কত আসবে? আমাদের 40। বুঝছো? সেম ম্যাথই কিন্তু। বুঝছো কিভাবে বললাম? আবার একবার দেখা যায়। দেখো আমাদের সূত্র কি ছিল? পিভি ইজিক্যালস টু এনআরটি। মোল যেহেতু মোল সম্পর্কে কথা বলা নাই বা মোল পরিবর্তন করা নাই, তাহলে এটা কনস্ট্যান্ট। মোলার গ্যাস ধ্রুবক আর এমনি থেকে কনস্ট্যান্ট। বুঝছো? এখন আমাদের পরিবর্তন করছে কি? চাপ। কি পরিবর্তন? 2 গুণ, আয়তন দ্বিগুণ। বুঝছো? দ্বিগুণ। ওকে, আমাদের তাহলে পরের যে তাপমাত্রা সেটা কত আসবে? আগের তাপমাত্রার 4 গুণ। বুঝতে পারছো? বুঝা গেছে? দেখো কি বলছে, স্থির চাপে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার বাতাসের আয়তন
4 লিটার করা হলো, দেখো আয়তন কি করছে, 4 লিটার করছে, দ্বিগুণ করছে, দ্বিগুণ দ্বিগুণ করতে হলে আচ্ছা করতে হলে উত্তপ্ত করে যে তাপমাত্রায় নিতে হবে। এখন আমরা কার সূত্র এটা বলো তো? আচ্ছা সূত্র জানার দরকার নাই, কি বলছে দেখো, পিভি ইজ ইকালস টু এনআরটি, তাই তো, এনআরটি। এখন এন আর দুটাই আমাদের কনস্ট্যান্ট বাদ, এন আর দুটাই কনস্ট্যান্ট বাদ, আমাদের থাকে কি পিভি আর টি। তার মধ্যে আবার বলে দিচ্ছে দেখো চাপ স্থির, চাপ স্থির। তাহলে দেখো চাপটাকে আমি বাদ দিলাম, থাকে কি আমাদের ভি সমান টি থাকে, জাস্ট এতটুকু থাকে না, থাকে। তারপর আবার বলছি কি দেখো এই আয়তনটা 2 থেকে 4 লিটার করছে, মানে 2 গুণ করছে। তাহলে আমাদের 2 গুণ যদি বসাই দিই তাহলে টি2 এর মানটা কত আসবে, আগের যে তাপমাত্রা ছিল আগের তাপমাত্রার দ্বিগুণ, অতএব টি2 ইজ ইকুয়ালস টু 2 গুণ টি1। টি1 এখন টি1 এর মান কত ছিল, টি1 এর মান ছিল 27 ডিগ্রি সেলসিয়াস বা 300 কেলভিন। উত্তর কত আসে আমাদের, 600 কেলভিন, 600 কেলভিন। এখন তো আমাদের অপশনে কেলভিনে দেওয়া নাই, তাহলে কি করব, এই কেলভিন থেকে আমাদের ডিগ্রি সেলসিয়াসে যাইতে হবে, মাইনাস 273 করো, আমাদের উত্তর চলে আসবে দেখো 237 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো কেমনে করতেছি ম্যাথগুলো, বুঝছো? জাস্ট একটা সূত্র দিয়ে আমরা করবো, এই একটা সূত্র দিয়ে। ওকে আসো পরে আসো, দেখো কি বলছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ এত হলে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর চাপ কত হবে। দেখো শুধুমাত্র কথা বলছে কার সম্পর্কে, চাপ, চাপ এবং তাপমাত্রা নিয়ে। তার মানে আমি সূত্র থেকে পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি, যেহেতু এন সম্পর্কে বলা নাই বাদ, আর তো এমনি থেকেই বা টি সম্পর্কে বলা নাই বাদ। এখন যেহেতু আমাদের চাপ আর আয়তন সম্পর্কে কথা বলছে, জাস্ট এই দুটাই রাখবো, পি1 ভি1 সমান পি2 পি2 ভি2। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে ভাই এখন তো ওই সরাসরি 2 বা 3 লিখলেই হয়ে যাচ্ছে, কিন্তু প্রশ্ন দেখো তো কোথাও বলছে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ না। দেখো জাস্ট এখান থেকে আমি এই সূত্র থেকে, তোমাদের আলাদা করে মনে রাখতে হয় নাই, প্রশ্ন দেখে খুঁজতে হয় না এটা কার সূত্র, কার সূত্রটা খুঁজতে হয় না তোমাদের, বুঝছো? এই ট্রিকটা দিয়ে আমরা বের করে নিলাম, ইকুয়েশনটা আমাদের এরকম আসবে। এখন তুমি পি1 ভি1 সবগুলোর মান বসাই, তোমার বের করতে বলছে কি চাপ কত হবে, পি2 এর মানটা বের করতে বলছে। পি2 সমান তাহলে কি লিখবা, পি1 ভি1 ডিভাইডেড বাই ভি2, সবগুলোর মান দেওয়া আছে, তোমরা বসাই কি করবা, উত্তর করবা। বুঝছো, বুঝা গেছে? আসো, চার্লসের সূত্র ডি নিচের কোন লেখচিত্র প্রকাশ করে? দুটো সূত্র দিছিলাম না, দেখো একটা ছিল কি ভি সমানুপাতিক টি, ভি ভার্সেস টি আর কি, দেখো ভি ভার্সেস টি এরকম একটা ছিল, তাই না? আমাদের গ্রাফটা কেমন ছিল সেক্ষেত্রে, এরকম একটা গ্রাফ ছিল, তাই না? এরকম ছিল, দেখো এরকম ছিল, তাই না? এখানে কি ছিল, মাইনাস 273, এটা হচ্ছে ভি ভার্সেস টি, স্মল টি। আর যদি আমাদের বলে ভি ভার্সেস ক্যাপিটাল টি, সেক্ষেত্রে আমাদের কি হয়েছিল, মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। এক্ষেত্রে মনে রাখবা এই সরলরেখাটা আমাদের জিরোতে এসে ছেদ করবে না বা মূল বিন্দুতে ছেদ করবে না, কেন? কারণ আমাদের পরমশূন্য তাপমাত্রা বা গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যায় না, বুঝছো? যে তাপমাত্রা শূন্য হয় সেই তাপমাত্রায় তুমি নিয়ে যাইতে পারবো না, আসলে ওটা তাত্ত্বিক ভাবে ধরে নেওয়া হয়। ওকে আসো, তাহলে উত্তর এটা আমাদের, তোমাদের বাজেট হয়ে গেল, ডিটেলসে পড়াইছে। আসো কি বলছে দেখো, এই প্রশ্নটা অনেক সুন্দর একটা প্রশ্ন, প্রশ্নটা সুন্দর। দেখো 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাস নমুনার আয়তন চাপ গুণফল, আয়তন আর চাপের যে গুণফল, বুঝছো, গুণফল তাপ দ্বিগুণ করতে কত তাপমাত্রা প্রয়োজন আমাদের বের করতে বলছে, কি তাপমাত্রার পরিবর্তন। আসো কি করতে বলছে, এই যে আমাদের আয়তন আর চাপের যে গুণফল, এটাকে কি করতে বলছে, দ্বিগুণ করতে বলছে, টোয়াইস পিভি করতে বলছে। আমাদের কত তাপমাত্রার প্রয়োজন সেটা বের করতে বলছে, খুব সুন্দর। আসো দেখো আমরা কি জানি, পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি, বুঝছো? এখন দেখো তো আমাদের কি পরিবর্তন করছে এখানে, দেখো পিভির কিন্তু পরিবর্তন করছে, পিভিটাই দ্বিগুণ করছে। তার মানে এই জায়গায় তুমি জাস্ট সরাসরি 2 বসাই দিবা, দিবা। হ্যাঁ, এন সম্পর্কে কিছু বলা নেই, বাদ, আগের মতোই আর কি। দেখো তাহলে আমি কি লিখবো, জাস্ট টি লিখবো, টি2 আর কি। তাহলে টি2টা কত হবে, টি2 হবে আগের যে আমাদের তাপমাত্রা ছিল তার 2 গুণ। আগের তাপমাত্রা কত ছিল দেখো তো, 27 ডিগ্রি সেলসিয়াস বা 300 কেলভিন। উত্তর হচ্ছে আমাদের 600 কেলভিন। কেলভিন আমাদের উত্তর নাই, 273 বাদ দিয়ে আমাদের আসবে কত, বাদ দাও কত আসে, 327 মনে আসবে, তাই না? 327 ডিগ্রি সেলসিয়াস, বুঝতে পারছো? জাস্ট বিয়োগ করে যেটা আসবে আর কি, 273 বাদ দিলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস আসবে। কথা বুঝছো? এই জিনিসটা বুঝতেছো তোমরা? এই জিনিসটা একটা জিনিস ধরতে পারতেছো বলো তো? বুঝা যায়, বোঝা যায় বলো তো? বোঝো বোঝো। ওকে আসো পরে আসো, দেখো পরে আসো কি বলছে দেখো, কি বলছে দেখো, একটি সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের তাপমাত্রা এত, এত থেকে এত করা হলে চাপ কত শতাংশ বৃদ্ধি পাবে। দেখো চাপ কত শতাংশ বৃদ্ধি পাবে, খুব সুন্দর একটা প্রশ্ন না? দেখো এখানে কিন্তু বলে দেওয়া নাই আয়তন সম্পর্কে কিছু, আমাদের সূত্র একটাই, পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি।
ওকে, দেখো আমাদের মোল সম্পর্কে বলো না, এখানে আয়তন সম্পর্কে বলো নাই, আমাদের থাকবে কি বলতো, জাস্ট পি আর টি, এটা নিয়ে থাকবে। আমি কিভাবে করবো তাহলে, চাপ কত শতাংশ বৃদ্ধি পাবে, আমাদের চাপের পরিবর্তনটা বের করতে বলছে, তাহলে এইভাবে লিখো তুমি, P1 ডিভাইডেড বাই P2 ইকুয়ালস টু T2 ডিভাইডেড বাই T1, যেহেতু সমানুপাতিক আসতেছে, বুঝছো? এখন জাস্ট মান বসাও, দেখো মান বসাও, আমাদের P2 টা বের করতে হবে। P2 সমান, দেখো T2 কত করছে, T2 করছে আমাদের কত, 100 ডিগ্রি সেলসিয়াস বা 373 কেলভিন। ওকে, T1 কত, 303 কেলভিন, তাই তো, ইন্টু P1, ইন্টু P1। দেখো এখন জাস্ট আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো এখানে P2 ক্যালকুলেশন করে আসছে কোথায়, এটা সাবস্টে আসছে, দেখো ক্যালকুলেটর ছিল, সাবস্টে আমাদের ক্যালকুলেটর থাকে। হ্যাঁ, তো দেখো এখান থেকে ক্যালকুলেশন করে তুমি P2 এর একটা মান পাবা, P2 এর একটা মান পাবা, যা P1 এর কত গুণ সেটা সেই আকারে পাবা তুমি, P2 টা P1 এর কত গুণ সেই আকারে পাবা তুমি। এখন বের করতে বলছে তোমার শতকরা কত অংশ বৃদ্ধি পাবে, বেড়ে যাবে, সেটা বের করতে বলছে। তাহলে আমাদের পরিবর্তনটা কি, ডেল পি সমান কি লিখবা তুমি, P2 মাইনাস P1, P2 মাইনাস P1। হ্যাঁ, এখন P2 মাইনাস P1 করে তুমি কি পাবা, যে মানটা পাবা, ধরো একটা মান পাইলা, এটাকে P1 আকারে আসবে। হ্যাঁ, এখন এটাকে তুমি 100% দ্বারা গুণ করলেই কি হবে, আমাদের শতকরা পরিবর্তনটা চলে আসবে। তুমি একটু ক্যালকুলেশন করে মিলাই নিও, হ্যাঁ, শতকরা পরিবর্তনটা চলে আসবে, বুঝছো? যেহেতু ক্যালকুলেটর ছিল, আমি হাতে আর করলাম না, সময় নষ্ট করলাম না। আসো পরে আসো, দেখো কি বলছে, দেখো কি বলছে, 10 লিটার আয়তনের বদ্ধ পাত্রে 300 কেলভিন তাপমাত্রায় এত গ্রাম অক্সিজেন যে চাপ প্রদর্শন করে, একই পাত্রে একই তাপমাত্রায় কত গ্রাম নাইট্রোজেন রাখলে একই চাপ দিবে। একটা জিনিস খেয়াল করছো, দেখো তাপমাত্রা একই, চাপ একই, আবার পাত্রটাও সেম, দেখো পাত্রটাও সেম, তার মানে আমাদের আয়তনটাও একই, আয়তনটা একই, বুঝতে পারছো? তার মানে তোমার সূত্রের যেটা ছিল পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, এনআরটি এখানে সবগুলাই কনস্ট্যান্ট, জাস্ট এই মূল সংখ্যা ছাড়া সবই কনস্ট্যান্ট, বোঝা যায়? দেখো তোমার পি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, হ্যাঁ, যেহেতু সবই একই বলছে, টিও কনস্ট্যান্ট, তাহলে কি করবো বলো তো, কি করবা? দেখো তুমি এভাবে লিখতে পারো, P1 V1 ডিভাইডেড বাই T1। আমি একটু লিখতে পারো, একটা লাইন এক্সট্রা করে দিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো আমি এভাবে লিখতে পারি, দেখো তো, PV ডিভাইডেড বাই NT ইজ ইকুয়ালস টু কে, বলা যায়? হ্যাঁ, যাই। তারপর তুমি লাইনটা কি লিখবা, দেখো তো, P1 V1 ডিভাইডেড বাই N1 T1 লেখা যায়, N1 T1 লেখা যায়, যাই। এখন এটা সমান যদি আমি এভাবে লিখি, P2 V2 ডিভাইডেড বাই N2 T2, এভাবে লিখি, লেখা যায়? হ্যাঁ, যায়। এখন যেহেতু দেখো আমাদের চাপগুলো সেম বলছে, আয়তন সেম বলছে, তাপমাত্রাও সেম, তার মানে আমি এই P1 এই P2 বাদ দিতে পারি, V1 V2 বাদ দিতে পারি, T1 T2 বাদ দিতে পারি, কারণ কি দুটো সেম। এটার মান 10 হলে এটার মানও 10, এটা 5 হলে এই তাপমাত্রাও 5, এই চাপ যদি আমাদের 3 হয় এই চাপও 3, সবই সেম, তাহলে আমাদের থাকে কি, দেখো তো, আমাদের থাকে কি 1/N1 সমান 1/N2। বিষয়টা বুঝছো? দেখো এই জিনিসটা নিয়ে আসলাম আমি, এটা নিয়ে আসলাম। এখন দেখো এই এন মানে কি, আচ্ছা N1 কে আমি এইভাবে লিখলাম, দেখো 1/N1 কে আমি বললাম এন অক্সিজেন, এটা অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেন বলছে নাইট্রোজেন বলছে, দেখো অক্সিজেন এবং নাইট্রোজেন, বুঝছো? আমাদের নাইট্রোজেনের ভরটা বের করতে বলছে, তাহলে আমি কি লিখবো, দেখো 1/N নাইট্রোজেন লিখতে পারি, পারি। এখন মোলের সূত্র কি, N ইজ ইকুয়ালস টু কি বলতো, N সমান W ডিভাইডেড বাই M, মোল N ইজ ইকুয়ালস টু W ডিভাইডেড বাই M, এটা কি মোলের সূত্র না? হ্যাঁ, তাহলে তুমি এখানে কি লিখবা, দেখো এখানে কি লিখবা, তুমি উল্টা যদি দাও তাহলে এরকম আসে, N অক্সিজেন ইজ ইকুয়ালস টু N নাইট্রোজেন, এরকম না, N নাইট্রোজেন এরকম। এখন N মূল সংখ্যা কি, তাহলে W ডিভাইডেড বাই M, এটা কার, অক্সিজেনের ক্ষেত্রে, এখানে কি লিখবা, W ডিভাইডেড বাই M, এটা হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে, নাইট্রোজেনের ক্ষেত্রে। এখন তুমি জাস্ট মানগুলো ইনপুট করলেই হয়ে যাচ্ছে, দেখো মানগুলো ইনপুট করলেই হয়ে যাবে। দেখো এখন আমাদের অক্সিজেনের ভর কত বলছে, দেখো 16 গ্রাম, 16, অক্সিজেনের আণবিক ভর কত, 32 সমান, দেখো এখানে আমাদের নাইট্রোজেনের ভরটা বের করতে হবে, নাইট্রোজেনের ভরটাকে আমি W নাইট্রোজেন দ্বারা রেখে দিলাম, আমাদের কি নাইট্রোজেনের আণবিক ভর কত, 28। এখন জাস্ট ক্যালকুলেশন করে তোমার মানটা বের করতে হবে, দেখো মানটা বের করবো, দেখো কি করবো, WN2, তাই না, WN2 ইজ ইকুয়ালস টু কি, 16 ডিভাইডেড বাই 32 গুণ 28, দেখো 16 দিয়ে কাটো 32, 2 দিয়ে কাটলে কত আসবে, আমাদের 14 আসবে, উত্তর হচ্ছে 14, দেখো 14 গ্রাম। বুঝতে পারছো? সুন্দর একটা কোশ্চেন কিন্তু, 14 গ্রাম, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, জিএসটি 20-21 আসে। দেখো বুঝো কিনা, দেখো বুঝা যায়, বলো তো? হ্যাঁ, উত্তর করছো, উত্তর করে ফেলছো অলরেডি, দেখো পরে কোশ্চেন আসো।
পরের কোশ্চেনটা কি বলছে দেখো। আচ্ছা, হ্রদের গভীরতা চলে গেছে, আমাদের টাইপ 1 শেষ। হ্যাঁ, টাইপ 1 শেষ। আমাদের গ্যাসের যে সূত্রগুলো ছিল সেই সূত্র সংক্রান্ত যত ধরনের কোশ্চেন হওয়া পসিবল সবগুলো আমি দেখাই দিছি। ওকে, এখন আসো দেখো। এখন দেখো আমাদের কি হ্রদের গভীরতা, এটা জাস্ট সূত্র মনে রাখলেই হবে। একটা সূত্রে আমরা জাস্ট জানবো। দেখো, হ্রদের গভীরতার ক্ষেত্রে তুমি এই একটা ইকুয়েশন মনে রাখবা। এখানে এত কিছু জানা দরকার নেই, তোমরা রিটেন দিবা না, জাস্ট এতটুকু জানলে হবে। দেখো, a is equals to n-1 p-atm divided by ρg। এটা দ্বারা কি বোঝাচ্ছে? ধরো একটা হ্রদের গভীরতায় হ্রদের নিচে একটা কি ছিল, একটা বুদবুদ ছিল। বুঝছো? এটা চিত্র ভুল করছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখো, নিচে একটা ধরো বুদবুদ ছিল। এই বুদবুদটা যখন নিচ থেকে উপরে যাবে, বুদবুদটার আয়তন বেড়ে যায়। বুদবুদটার আয়তন ধরে নাও n গুণ হয়ে গেল। n গুণ, হ্যাঁ, n গুণ হয়ে গেছে। এখন আমাদের বের করতে বলে যে নিচ থেকে একটা বুদবুদ বা পানির ফোঁটা উপরে আসলে আমাদের হ্রদের গভীরতা কত। নিচ থেকে একটা বুদবুদ উপরে এসে যদি n গুণ আয়তন বা ব্যাসার্ধ বা হচ্ছে তোমার ক্ষেত্রফল এত গুণ হয়, তাহলে হ্রদের গভীরতা কত সেটা বের করতে বলে। এইচ এর মানটা বের করতে হবে। দেখো, এই একটা সূত্র মনে রাখো, এইচ ইজ ইকুয়ালস টু n-1 p-atm ডিভাইডেড বাই ρg। এই p-atm মানে বোঝাচ্ছে বায়ুর তাপমাত্রা, যেটা 101 325 প্যাসকেল। আর রো মানে হচ্ছে পানির ঘনত্ব 1000, জি মানে 9.8। এটা তো জানোই, 101 325 প্যাসকেল। বুঝতে পারছো? তাহলে দেখো এই টোটাল জিনিসটা দেখো, আমি পাশে লিখি এইচ ইজ ইকুয়ালস টু n-1, একটু পাশে লিখলাম, ইন্টু দেখো p ডিভাইডেড বাই ρg। এখন এই জিনিসটার মান তুমি যদি সবগুলোর মান বসাই ক্যালকুলেশন করো, তোমার এইটুকুর মান আসবে 10.2। এইটুকুর মান এখানে যদি তুমি বসাও 101 325 1000 গুণ 9.8, এখানে আসবে আমাদের কত? 10.2। তাহলে আমাদের সূত্রটা কি লেখা যায়? n-1 ইন্টু 10.2 লেখা যায়। তোমরা চাইলে এভাবে মনে রাখতে পারো, সহজেই মানে অল্প সময় তোমরা করতে পারবো। বুঝছো? অল্প সময় করতে পারবো। দেখো পরে দেখাই, দেখো এখন হ্রদের গভীরতা নিচ থেকে যদি একটা বুদবুদ উপরে এসে আয়তন n গুণ হয়, আয়তন যদি আমাদের n গুণ হয়, তাহলে আমাদের সূত্র আসবে কোনটা? এই যে একটু আগে যে সূত্র বললাম ওটাই, বা শর্টকাট তুমি এটা মনে রাখতে পারো। এখন যদি নিচ থেকে উপরে এসে ব্যাসার্ধ বা ব্যাস n গুণ হয়, তাহলে এই n এর উপর জাস্ট কিউব চলে আসবে। n এর উপর জাস্ট কি চলে আসবে? কিউব আসবে। n³ - 1 p ডিভাইডেড বাই ρg, অথবা n³ - 1 10.2। বুঝতে পারছো? এখন যদি নিচ থেকে উপরে এসে ক্ষেত্রফল n গুণ হয়, ক্ষেত্রফল n গুণ হলে তোমার কি হবে? জাস্ট n এর উপর স্কয়ার চলে আসবে। আয়তন যদি n গুণ হয় তাহলে কিছু n এর কোনো পরিবর্তন নাই। যদি আমাদের ব্যাস বা ব্যাসার্ধ চেঞ্জ হয়, তাহলে n এর পাওয়ার কিউব হয়ে যাবে। আর কি, ক্ষেত্রফল যদি n গুণ হয় তাহলে কি হবে? আমাদের n স্কয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? এই জিনিসগুলো জাস্ট মনে রাখো। আসো আমরা কোশ্চেনে চলে যাবো। দেখো দেখো কি বলছে। কোন একটি হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসে একটি বুদবুদ, বুদবুদ আয়তনে 5 গুণ হয়ে গেছে। n এর মান তাহলে কত? n এর মান হচ্ছে আমাদের 5 গুণ। ওকে, হয় বায়ুমণ্ডলের চাপ ও পানির ঘনত্ব যথাক্রমে এত এত। চাপ, আয়তন, চাপ আর ঘনত্ব দেওয়া আছে আমাদের। বের করতে বলছে হ্রদের গভীরতা এস কত। একটু আগে দেখাইছি না? যেহেতু আয়তন, দেখো কি হয়েছে, আয়তন 5 গুণ হয়েছে আয়তন, তাহলে সূত্র কি আমাদের? n-1 ইন্টু 10.2। n এর মান কত? 5। 5 থেকে একবার দাও 4 গুণ 10.2, তাহলে কত আসে আমাদের? 4 গুণ 8, 4 10 40, 40.8 মিটার। এটাই উত্তর। দেখো 40.8 মিটার। বুঝছো? বুঝতে পারছো? পরে আসো দেখো, সেম সেম প্রশ্ন দেখো। আচ্ছা, এটা হচ্ছে অন্য টাইপের একটা ম্যাথ, কার্যকরী ক্ষমতার যে রিলেটেড ম্যাথগুলো ছিল সেটাই এখানে। দেখো কি বলছে, এত মিটার উঁচু এইচ এর মান দেওয়া আছে। একটি জলপ্রপাতের তলদেশ ও শীর্ষদেশের মধ্যে তাপমাত্রার ব্যবধান কত হবে? ডেল থিটা কত হবে? তাপমাত্রার ব্যবধান কত হবে যদি পতনশীল পানির সমস্ত শক্তি তাপমাত্রা বৃদ্ধিতে কাজ করে? শক্তির সংরক্ষণশীলতা নীতি পড়ছি না আমরা? শক্তির রূপান্তর পড়ছি না? শক্তি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হয়। দেখো সেই কাজটা এখানে লিখবো আমি। mgh ইজিক্যালস টু ms ডেল থিটা। সূত্রটা দেওয়া যায়? যায়। তোমাদের এই ডেল থিটার মানটা বের করতে বলছে। তুমি am কেটে দাও, আমাদের চাইছে কি ডেল থিটা, তাহলে ডেল থিটার সমান কি লিখবা? gh ডিভাইডেড বাই s। এখন সবগুলোর মান বসাবো। দেখো দেখো দেখো, জি এর মান কত? 9.8। কত কবে আসছে এটা? দেখো জাহাঙ্গীরনগরে আসে, ক্যালকুলেটর থাকে। 9.8 গুণ এস এর মান কত? 4200। 4200। দেখো পানির আপেক্ষিক তাপ কত? 4200। 4200 পানির আপেক্ষিক তাপ 4200 না? পানির আপেক্ষিক তাপ 4200। দেখো বরফের কত? 2100, বাষ্পের 2000। মনে রাখো 4200 কাটা, আমাদের উত্তর কত? 9.8 ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস বা কেলভিনে বলা যায়। হ্যাঁ, 9.8 কেলভিন। অপশন দুটোই থাকতে পারে। দেখো 9.8। বুঝতেছো? বুঝা যায় বলো তো? বুঝছো? বুঝছো? বুঝা যায়? তোমাদের বাজিত ভাই লিখে দিছে, দেখছো? এগুলো আবার পড়া লাগে? হ্যাঁ, ঠিক আছে। ওকে,
আসো পরের কোশ্চেনে চলে যায়। দেখো কি বলছে, দেখো কি বলছে, একটি বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরিতলে আসায় সম আয়তন 8 গুণ বৃদ্ধি পায়। দেখো আমাদের কি বের করতে বলছে, হ্রদের গভীরতা কত সেটা বের করতে বলছে। তাহলে তোমার কি আয়তন কত গুণ হয়েছে, 8 গুণ। সেম প্রশ্ন না, হোমওয়ার্ক করবা, সেম কোশ্চেন, সেম কোশ্চেন কিন্তু আগে যেটা করালাম সেম কোশ্চেনই। ওকে দেখো এখন আমরা আদর্শ গ্যাস দেখলাম না। আচ্ছা আদর্শ গ্যাসের আমরা কি দেখবো এখন, গতিশক্তি দেখবো, তারপরে হচ্ছে আমাদের সিআরএমএস বেগগুলো যেগুলো আছে সবগুলো দেখে ফেলবো। আসো আসো চলে যায়। দেখো আদর্শ গ্যাস সংক্রান্ত অনেকগুলো সূত্র দিছি আমি এখানে, তোমার এত কিছু জানার দরকার নাই, শেষ সময় আসো বিস্তারিত পড়ার দরকার নাই। পিভি ইজিক্যালস টু এনআরটি, যে বক্সগুলো করে দিচ্ছি সেই সূত্রগুলো জাস্ট মুখস্থ করবা, সরাসরি জাস্ট সূত্রগুলো মুখস্থ করবা। পিভি সমান এনআরটি তোমরা জানো, পিভি ইজিক্যালস টু 1/3 mn/c স্কয়ার, এই সূত্রটা মুখস্থ করবা। তারপর কি দেখবা, দেখো পিভি ইজিক্যালস টু রো সি এম সি স্কয়ার আর কি, পিভি ইজিক্যালস টু 1/3 রো সি স্কয়ার। এখন কোনটার পরিচয় কি, এখানে যে স্মল এম আছে সেটা দ্বারা একটা অণুর ভর বোঝাচ্ছে, আর ক্যাপিটাল এন যেটা সেটা হচ্ছে অণুর সংখ্যা, অণুর সংখ্যা। হ্যাঁ আচ্ছা, এখন এই এম আর এন যদি গুণ করি তাহলে আমাদের মোট অণুর সংখ্যা আসবে, এটা লাগবে না তোমাদের, সূত্রটা মনে রাখো। আর এখানে কি দেখো, এই রো মানে বোঝাচ্ছে ঘনত্ব, ঘনত্ব। ওকে রো মানে বোঝাচ্ছে ঘনত্ব। আর সিআরএমএস কি, বর্গমূল গড় বর্গবেগ। একটু পরে আমরা ডিটেইলসে পড়বো। তাহলে এই স্লাইড থেকে তোমরা জাস্ট এই তিনটা বক্সের সূত্র মনে রাখবা, তিনটা সূত্র মনে রাখবা। আসো পরে আসি। দেখো আদর্শ গ্যাসের সূত্র এত কিছু জানার দরকার নেই, তোমরা এটুকু মনে রাখবা, 3/2 এনআরটি, জাস্ট এটুকু মনে রাখো, 3/2 এনআরটি। এখন যদি তোমাকে এক দেখো এখানে একটা কথা বলছি, দেখো আচ্ছা একটু মনোযোগ দেখো, এটা হচ্ছে আমাদের এন মোলের ক্ষেত্রে। তোমরা যদি গতিশক্তি বের করতে বলে এন মোলের ক্ষেত্রে, তাহলে তুমি এই ইকুয়েশনটা দিবা, 3/2 এনআরটি। তোমাকে যদি বলে এক মোলের ক্ষেত্রে, এক মোলের ক্ষেত্রে যদি বলে তাহলে এন এর মানটা কত হবে, এন এর মান কত, এক না? হ্যাঁ, তাহলে আমাদের সূত্রটা কি আসে, 3/2 আরটি, জাস্ট এক মোলের জন্য। এখন তোমাকে যদি বলে একটি অণুর জন্য কত, একটি অণু। আচ্ছা বলো তো ভাই, এক মোল বলতে কি বোঝায়, এক মোল অণু মানে কি 6.02 × 10⁻23 টি অণু না? তাহলে এই যে তুমি শক্তি পাচ্ছ এক মোলের জন্য, এই কথাটাকে আমি এভাবে বলতে পারি 6.02 × 10⁻23 টি অণুর শক্তি হচ্ছে এটা, বলা যায়? হ্যাঁ বলা যায়। আমি যদি এখন বলি একটা অণুর শক্তি কত, একটা অণুর শক্তি, একটা অণুর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, তাহলে এই রাশিটা দ্বারা ভাগ করতে হবে, অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, রাইট? তাহলে আমাদের সূত্রটা কি আসে, ইকে ইজিক্যালস টু 3/2 আর ডিভাইডেড বাই এন এ ইন্টু টি। এখন তোমরা পরিবেশ রসায়নে পড়ছো, আর ডিভাইডেড বাই এন, এন এ বা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবককে তুমি যদি অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করো তাহলে একটা ধ্রুবক পাও, ধ্রুবকটার নাম কি, বোলসম্যান ধ্রুবক, তাই না? বোলসম্যান ধ্রুবক। তাহলে এখানে আসে কি আমাদের 3/2 কেটি। এই সূত্রটা কিসের পাইলাম আমরা, একটা অণুর জন্য, এটা হচ্ছে একটা অণুর জন্য, এন মোলের জন্য এটা, এক মোলের জন্য বা এতটি অণুর জন্য এটা, আর একটা অণুর জন্য সূত্র আমাদের হচ্ছে এত। ওকে এখন এই কে এর মান কত, দেখো কে এর মান হচ্ছে আমাদের 1.38 × 10⁻23। ওকে এই স্লাইড থেকে তাহলে এই তিনটা বক্স করবা, এই তিনটা বক্স করবা, খুব ইম্পর্টেন্ট, দেখবো একটু পরে। আসো কি বলছে দেখো, এই সূত্র তো আমরা একটু আগে দেখলাম, এখন দেখো সির কিছু সূত্র পাবো আমরা। আচ্ছা এই স্লাইডটা তোমাদের আপাতত দেখার দরকার নেই, হ্যাঁ একটু পরে আমি সবগুলো গোছাই একটা স্লাইডে দেওয়া আছে, সেটা আসো দেখো। দেখো দেখো এখানে সূত্র পাইছি, দেখো ওকে একটু একটু ওয়েট করো। দেখো সিআরএমএস বেগ বা বর্গমূল গড় বর্গবেগের যে সূত্র, তোমাদের আগের দুটো স্লাইড দেখার দরকার নাই, এই যে বক্সে আমি 3 স্টার দিলাম, এই বক্সের সূত্রগুলো তোমরা জাস্ট দেখবা, এই সূত্রগুলো দেখবা। দেখো বর্গমূল গড় বর্গবেগ রুট মিন স্কয়ার ভেলোসিটির সূত্র কি, 3RT ডিভাইডেড বাই এম। এই এমটা কি আণবিক ভর, তাই না? তারপর কি 3KT ডিভাইডেড বাই এম, এই এমটা কি একটা অণুর ভর, একটা অণুর ভর, ঠিক আছে? একটা অণুর ভর লিখে দিই, একটা অণু আগে লেখা আছে, আগে স্লাইডে লেখা আছে। দেখো তারপর কি আরেকটা সূত্র কি পাই আমরা, 3P ডিভাইডেড বাই রো। এই সূত্রগুলো কেমন আসে সেই জিনিসগুলো প্রতিপাদন করে আগে স্লাইডে দেখানো হয়েছে, দরকার নাই, বুঝছো? এখন এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের এইটুকু, এই প্রথম পার্টটা থেকে আমাদের সবচেয়ে বেশি কোশ্চেন আসে, 3RT ডিভাইডেড বাই এম, √3RT ডিভাইডেড বাই এম। ওকে এখন এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো তো আরএমএস বেগ যেটা, আরএমএস বেগ, এই বেগটা কার সমানুপাতিক, দেখো তো পরম তাপমাত্রার কি বর্গমূলের সমানুপাতিক, বুঝছো? এটুকু মনে রাখো, দেখো আমরা অনেক কোশ্চেন এটা সলভ করবো। আসো তাহলে এই চারটা তোমরা মনে রাখবা, বক্সটা মনে রাখবা, সূত্রটা আর কি, পরে আসো অলরেডি এগুলো পড়ে আসো তোমরা। এখন দেখো গড় বেগ যদি বলে, শুধুমাত্র গড় বেগ, ধরো তোমাকে 4টা বা 5টা বেগ দিল, বেগ দিয়ে বললো গড় বেগ বের করো, তাহলে সবগুলা বেগ যোগ করে তুমি সংখ্যা দ্বারা ভাগ করে দিবা, বেগের সংখ্যা দ্বারা ভাগ করে দিবা। ওকে তারপরে দেখো গড় বর্গবেগ, তাহলে কি করবা তুমি, তোমাকে ধরো 4টা বেগ দেওয়া হলো, গড় বর্গবেগ যেহেতু বের করবা তাহলে সবগুলাকে বর্গ করবা, আগে বর্গ করে তার সংখ্যা দ্বারা ভাগ করবা, বেগের সংখ্যা দ্বারা ভাগ করবা। এখন যদি বলে দেখো বর্গমূল গড় বর্গবেগ, তাহলে কি করবা, প্রথমে তুমি বর্গ করবা, তারপরে গড় করবা, তারপর কি বর্গমূল বা রুট করে দিবা। দেখো দেখলেই বুঝবা।
দেখলেই বুঝতে পারবো তোমরা। পদার্থের শ্বশুর অঙ্ক, আচ্ছা দেখো পরে আসো, দেখো কি বলছে। এই যে আমরা এতক্ষণ পড়ালাম, হ্যাঁ সবগুলো সূত্রে একটা স্লাইডে সবগুলো দেওয়া আছে। দেখো সি আর এম এস এর সূত্র আমি অলরেডি বলছি। দেখো এভারেজ বা গড় বেগের যে সূত্র, √8 RT ডিভাইড বাই পাই এম, হ্যাঁ 8 KT ডিভাইড বাই পাই এম সূত্র, বুঝছো? তারপর দেখো সম্ভাব্য বেগ, সম্ভাব্য বেগের সূত্র কি? মোস্ট প্রবাবল ভেলোসিটি, যেটা সেটা হচ্ছে আমাদের 2 RT ডিভাইড বাই এম অথবা 2 KT ডিভাইড বাই পাই এম। এটা হচ্ছে একটা অণুর জন্য। শোনো, যেখানে তোমরা দেখবা কে, হ্যাঁ কে বোলসমান ধ্রুবক দেওয়া আছে, সেখানে তোমরা ধরে নিবা এটা হচ্ছে একটা অণুর ক্ষেত্রে বলা হয়েছে। একটা অণুর ক্ষেত্রে গতিশক্তি বা একটা অণুর ক্ষেত্রে আরএমএস বেগ, এভারেজ বেগ বা হচ্ছে সম্ভাব্য বেগ ধরে নিবা, ঠিক আছে? ওকে, পরে আসো দেখো। আচ্ছা, নিচের কোনটি আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ? আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ কোনটা দেখো তো, এই যেটা P = 1/3 mc²। শুরুতেই দেখাইছিলাম, একদম শুরু যে আমাদের সূত্রটা ছিল সেটাই 1/3 mc², 1/3 mc²। ওকে, 1/3 mc²। মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও। দেখো তারপর কি বলছে, একটি গ্যাসের, আদর্শ গ্যাসের তাপমাত্রা T হতে বৃদ্ধি করে 2T করা হলো, তাহলে কোন রাশিটা বৃদ্ধি পাবে? দেখো তো, ইকে ইজিক্যালস টু আমরা কি জানি, 3RT, 3/2 nRT, তাই না? 3/2 nRT। দেখো তো এখানে কি বলা যায়, গতিশক্তির সাথে আমাদের তাপমাত্রার সম্পর্ক কি? সমানুপাতিক সম্পর্ক। তার মানে তোমার তাপমাত্রা বাড়লে গতিশক্তি বাড়বে। এখন দেখো তো কি দেওয়া আছে এখানে, তাপমাত্রা বাড়লে ওই দেখো অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাবে, দেখছো? অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাবে। পরে আসো, সহজ প্রশ্ন এগুলো। প্রমাণ অবস্থায় এত গ্রাম নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত? প্রমাণ অবস্থায় এত গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত? তোমাদের মোলের ফর্মুলা থেকে এখানে করতে পারবো। এর মানে কি, W ডিভাইডেড বাই M, তারপর কি জানো তোমরা, V ডিভাইডেড বাই 22.4 লিটার, কোনটি কোথায়? এটা STP তে। আরো লেখা যায় তো N ডিভাইডেড বাই NA, আরো সূত্র আছে না? 22.4 না লিখে তুমি যদি 24.789 দাও তাহলে SATP হয়ে যাবে। আমাদের অত দূর যাওয়ার দরকার নাই, আমাদের দেখো ভর দেওয়া আছে, W মান দেওয়া আছে, আমাদের V মান বের করতে বলছে, তাহলে তুমি এটার সাথে এটার তুলনা করবে। আর বলছে কি প্রমাণ অবস্থা, তার মানে এই দুটো ইকুয়েশন সলভ করলে তোমাদের হয়ে যাচ্ছে। আয়তন বের করতে বলছে, ভি সমান কি W ডিভাইড বাই M ইন্টু 22.4। ক্যালকুলেশন করবা, ঠিক আছে? অনেক আগে আসছে, ক্যালকুলেশনটা করে নিও, মান বসে ক্যালকুলেশন করে নিও। আসো পরে দেখো, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক মানে অলরেডি নেগেটিভ তোমার দেওয়া আছে। ঋণাত্মক কত? 273 দেখো আমরা 273 পড়ছি না, একদম এক্সাক্ট ভ্যালু যেটা হচ্ছে 273.15 ডিগ্রি সেলসিয়াস মাইনাস আর কি। ওকে, পরে আসো দেখো কি বলছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 গ্রাম অক্সিজেন গ্যাসের মোট গতিশক্তি কত? মোট গতিশক্তি দেখো আমরা কি জানি, ইকে ইজিক্যালস টু 3/2 nRT, nRT, বুঝছো? nRT। এখন দেখো তুমি যদি মানগুলো বসাও, 3/2 n মানে কি, W ডিভাইডেড বাই M, W ডিভাইডেড বাই M। এখন W এর মান কত আমাদের? 4 গ্রাম, মান বসাও সরাসরি। দেখো 4 ডিভাইডেড বাই 32 গুণ আর এর মান কত বসাবো? দেখো আর এর মান কত বসাবো, যেহেতু জুল এককে দেওয়া আছে, তোমার আর এর মানটা 8.314 বসাইতে হবে। 8.314, টির মান কত আমাদের? 300 কেলভিন। আচ্ছা, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই। এটাকে বোর্ডে আসে কোশ্চেন, দেখো রাজশাহী বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসে একটা কোশ্চেন। ওকে, দেখো ক্যালকুলেটর ইউজ ছিল। আরএমএস বেগ অলরেডি তো বলেই ফেললাম, আরএমএস বেগ। দেখো আরএমএস বেগ কি, অনেকগুলো সূত্র দিছিলাম, তার মধ্যে একটা সূত্র এখানে লেখা আছে, হ্যাঁ একটা। এখানে মনে রাখবা এম এর যে একক বসাবো সেটা হচ্ছে কেজিতে। কেন কেজিতে বসাবো? কারণ বেগের এককটা আমরা বসাই কিসে? মিটার পার সেকেন্ডে, মিটার পার সেকেন্ডে। আর টি তো ক্যালভিনে হবে, হ্যাঁ টি ক্যালভিনে হবে, ক্যালভিন এককে হবে, বুঝছো? এম এর একক মানে ভর, আণবিক ভরের যে একক সেটা হচ্ছে আমাদের কেজিতে বসাইতে হবে। এখন এখান থেকে কি লেখা যায়, আমাদের সি সমানুপাতিক রুট টি। এখান থেকে আমি যদি লিখতে চাই, দেখো দেখো C2 ডিভাইড বাই C1 সমান √T2 ডিভাইডেড বাই T1 লেখা যায়। আসো কোশ্চেনে চলে যাবো। আসো দেখো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসকে কত তাপমাত্রায় নেওয়া হলে গড় বেগ দ্বিগুণ হবে? বেগটা দ্বিগুণ হবে। এখন এখন দেখো আমরা ওই যে একটা ট্রিক দেখছি, আমরা সেই ট্রিক দিয়ে করবো আমরা। আসো, সূত্র কি, C = 2/3RT ডিভাইডেড বাই M। এখানে নির্দিষ্ট করে কোনো গ্যাসের নাম বলছে? বলে নাই, তাহলে M বাদ, 3 তো বাদই, আর তো বাদই, আমাদের থাকে কি দেখো শুধুমাত্র C আর √T থাকে, রাইট? এখন এই বেগটাকে কত গুণ করছে? দ্বিগুণ করছে, তাহলে এর মান 2 বসাও। আমাদের টির মানটা বের করতে বলছে, মানে T2 হবে। এখন যদি আমি T2টা বের করতে চাই, আমাদের অবশ্যই স্কোয়ার করতে হবে। T2 কত হবে দেখো তো, 4 হয়ে যাবে। দেখো T2 কত? 4। এখন 4টা কার? আগের যে তাপমাত্রা ছিল তার 4 গুণ। তাহলে T2টা কত? দেখো T2 = 4 গুণ আগের তাপমাত্রা কত ছিল আমাদের? 300 কেলভিন। 3 4 1200, 3 4 1200 কেলভিন। দেখো এই যে জিনিসগুলো পড়াচ্ছি তোমাদের,
এগুলো কি তোমরা বুঝতে পারতেছো, ধরতে পারতেছো ট্রিকগুলা? এই ট্রিকগুলা কি ধরা যায় বলো তো? বোঝা যায়? পরীক্ষার হলে গিয়ে তোমরা রিল্যাক্সে পরীক্ষা দিবা, চাপ নাও কেন? চাপ নিলে তো পরীক্ষা খারাপ হবে। হ্যাঁ, আসো পরে আসো, পরে আসো, দেখো পরে দেখো কি বলছে। স্থির চাপে কোন তাপমাত্রায় কোন গ্যাসের অণুর গড় মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। এই কোশ্চেনটাও সুন্দর, দেখো এই কোশ্চেনটাও সুন্দর। প্রশ্নটা বুঝছো কি? দেখো, স্থির চাপে কোন তাপমাত্রায় কোন গ্যাসের সিআরএমএস বেগ, যেটা বেগ প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। এখন বলতো প্রমাণ চাপ ও তাপমাত্রায় আমাদের প্রমাণ অবস্থার তাপমাত্রা কত? 273 ডিগ্রি সেলসিয়াস, তাই না? 273 ডিগ্রি, সরি 273 ক্যালভিন আর কি, 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 ক্যালভিন। তাহলে আমরা টি1 এর মান কত পাইলাম? টি1 এর মান কত পাইলাম? 273 ক্যালভিন। আসো মান বসো, আমরা চলে যাবো সূত্রে। দেখো আমরা কি জানি, সি ইজিক্যালস টু 3RT/m। আণবিক ভর সম্পর্কে বলে নাই, আর তো ধ্রুবক, টি ধ্রুবক, সি ধ্রুবক আর কি, আমরা থাকে কি শুধুমাত্র সি ইজিক্যালস টু √T। এখন সিটা কয় গুণ করছে দেখো তো? অর্ধেক করছে, অর্ধেক। তাহলে এর মান বসাবো কত? হাফ। আমরা টি2 বের করতেছি। ওকে, দেখো তাহলে টি2টা কত আসবে? টি2টা কত আসবে? বর্গ করে দিলে আমাদের 1/4 আসবে। 1/4, এটা কার 1/4? দেখো টি2টা কার 1/4? টি1 এর 1/4। এখন টি1 কত ছিল আমাদের? টি1 ছিল 273। টি1 কত ছিল? 273। এখন ভাগ করে দাও, ভাগ করে কত আসবে দেখো তো? ভাগ করে আসবে কত আমাদের? 424। হ্যাঁ, 24 3 দশমিক দিলাম, 424। ওকে ওকে, একটু একটু দেখো 273 ভাগ 4 আমাদের, তাহলে 424। 25 26 27 3 4 8 32। দেখো 32 2, যেটা আসবে দেখো 28.2, 68.2 এরকম কিছু একটা উত্তর। দেখো 68.2, এই যে অপশন। বুঝছো কি? বুঝছো আমি কেমনে করতেছি? দেখছো? এইভাবে তোমরা পরীক্ষার হলেও করবা। দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের মূল গড় বর্গবেগ কত, এটা মুখস্থ রাখবা। এই জিনিসটা তোমরা মুখস্থ রাখবা। তোমরা সূত্র দিয়েও করতে পারবো, কিন্তু এটা মুখস্থ রাখা তোমাদের শ্রেয়। ওকে, মুখস্থ রাখা শ্রেয়। আসো, 32 কেলভিন তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ কত? দেখো আমরা কি জানি, 3RT/m। এখন কত বলছে দেখো? 32 কেলভিন তাপমাত্রা, তার মানে তাপমাত্রা কত? 32। তাপমাত্রা হচ্ছে 32 কেলভিন। এম এর মান কত? দেখো এম এর মান হচ্ছে আমাদের 32। আমরা বলছিলাম এটা কেজিতে নিব, আমরা কেজিতে নিব। আচ্ছা কেজিতে নিব কখন? যখন আমরা আলটিমেট মান বের করব তখন কেজিতে নিব। যখন আলটিমেট মানটা বের করব তখন আমরা কেজিতে নিব। এখন আমরা তো মান বের করেছি। দেখো অপশনগুলো কি আছে? দেখো আর আকারে আছে, আর আকারে আছে। তার মানে শুধুমাত্র আমরা সিজিএস এককে বসাই দিলাম। আমাদের থাকে কি তাহলে? √3r, √3r থাকে আমাদের। দেখো উত্তর কত? √3r। আসো কি বলছে দেখো, পাঁচটা অণুর বেগ দেওয়া আছে, অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূল কত হবে? দেখো কি করবা, সবগুলাকে বর্গ করবা। বিকে বর্গ করে তার 4v² প্লাস 9v² প্লাস কত 5v², 25v² আর কি, ডিভাইডেড বাই কত? 5 দিয়ে ভাগ করে দিবা। দেখো এখন কি আসবে আমাদের? কি আসবে বলো তো? এখন যোগ করো। দেখো 5 5 আর 25 30, 30 আর ভুল করলাম কি? দেখো 4 4 16 হবে এখানে, তাই না? আচ্ছা একটু ভুল করছি। দেখো 2v², 2 2 4, 3 3 9, একটা বাদ দিছি। দেখো 4 একটা বাদ দিছি, এখন 16 হবে একটা। 16v² একটা বাদ দিছি। ওকে, আমাদের আসে কত দেখো তাহলে? v², 5v², 3v², 30 আর 9 কত? 39। 39 আর 16 কত? 55, তাই না? 55v² ডিভাইডেড বাই 5 ভাগ করো, তাহলে কত আসে আমাদের? 11v², 11v² বা v√11। দেখো v√11 আছে না? দেখো v√11, এই যে v√11। বুঝতে পারছো? আসো পরে আসো। দেখো আচ্ছা, আরএমএস বেগের সরাসরি ফর্মুলা চাইছে, 3RT/m। কোথায় আসছে এটা? 3RT/m। দেখো পরে আসো, স্থির চাপে কত তাপমাত্রায় কোনো গ্যাসের গড় বর্গবেগ বর্গমূল। আচ্ছা এই ম্যাথটা একটু আগে করছিলাম অর্ধেক দিয়ে, এখানে দিছে দ্বিগুণ। সেম ম্যাথই কিন্তু একটু আগে করছি, যেটা অর্ধেক দিয়ে সেখানে এটা দিছে দ্বিগুণ দিয়ে। করবা এটা। গ্যাসের গতিতত্ত্ব সংক্রান্ত অলরেডি এগুলো আলোচনা করছি। দেখো দেখো 1 মোল গ্যাসের জন্য গতিশক্তির ফর্মুলা, 1 মোলের জন্য ফর্মুলা, হ্যাঁ একটার জন্য ফর্মুলা কি? আমি আগের স্লাইডে সবগুলো আলোচনা করে দিয়েছি তোমাদের। আমরা কোশ্চেনে যাইতে পারি। আসো কোশ্চেন। আচ্ছা এই জিনিসটা ইম্পর্টেন্ট, স্বাধীনতার মাত্রা। তার আগে বলি, দেখো এই যে আমরা গতিশক্তির ফর্মুলা পাচ্ছি,
এই ফর্মুলাটা মেইনলি এরকম, হ্যাঁ, একে ইজ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই 2 এনআরটি বা এফ ডিভাইডেড বাই 2 কেটি বা এফ ডিভাইডেড বাই 2 আরটি। এখন এফটা কি? এফটা হচ্ছে স্বাধীনতার মাত্রা। এই স্বাধীনতার মাত্রার উপর বেস করে, ডিগ্রি অফ ফ্রিডমের উপর বেস করে আমাদের গতিশক্তির ফর্মুলাগুলো চেঞ্জ হয়ে যায়। এফটা কি? তাহলে বললাম স্বাধীনতার মাত্রা। এই স্বাধীনতার মাত্রার উপর বেস করে আমাদের সূত্রটা চেঞ্জ হয়ে যায়। এখন দেখো স্বাধীনতার মাত্রা কোন কোন গ্যাসের ক্ষেত্রে কিরকম হবে। তোমার যদি এক পারমাণবিক গ্যাস বলে, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, হ্যাঁ, এগুলো যদি বলে, তাহলে আমাদের রৈখিক ক্ষেত্রে, আচ্ছা দেখো দেখো আমাদের গ্যাস কিরকম হতে পারে, এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, বহুপারমাণবিক। আবার দেখো এই সবগুলা গ্যাসেরই তুমি দেখো স্বাধীনতার মাত্রা দুই ভাবে পাবা, একটা রৈখিক রৈখিক ক্ষেত্রে পাবা, একটা ঘূর্ণন ক্ষেত্রে পাবা। ওকে, এখন এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে রৈখিক যে আমাদের স্বাধীনতার মাত্রা সেটা 3, আর ঘূর্ণন হচ্ছে 0, তাহলে টোটাল কত? 3। দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে রৈখিক স্বাধীনতার মাত্রা হচ্ছে আমাদের 3, ঘূর্ণনের ক্ষেত্রে আসবে 2, তাহলে টোটাল কত? 5। বুঝছো? তারপরে দেখো বহু পারমাণবিকের ক্ষেত্রে, রৈখিক ক্ষেত্রে আমাদের স্বাধীনতার মাত্রা 3, ঘূর্ণন ক্ষেত্রে আমাদের 3, মোট কত তাহলে? 6। তোমাকে যদি আমি এখান থেকে প্রশ্ন করি, দেখো একটা দ্বিপারমাণবিক গ্যাসের ঘূর্ণন গতিশক্তি কত? বলতো একটা দ্বিপারমাণবিক গ্যাসের ঘূর্ণন গতিশক্তি কত? উত্তর করো। একটা দ্বিপারমাণবিক গ্যাসের ঘূর্ণন গতিশক্তি কত হবে? একটা দ্বিপারমাণবিক গ্যাসের ঘূর্ণন গতিশক্তি কত? দেখি, করো তো দেখি। বলো, একটা দ্বিপারমাণবিক গ্যাসের ঘূর্ণন গতিশক্তি কত হবে? আমাদের গতিশক্তির ফর্মুলা কি পাইছি আমরা? একটু আগে বললাম, ইকে ইজ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই 2 এনআরটি। এখন আমরা বলছি কি, দ্বিপারমাণবিক গ্যাস, এই দ্বিপারমাণবিক গ্যাসের গতিশক্তি কিসের বের করতে বলছি? ঘূর্ণন ক্ষেত্রে। এখন ঘূর্ণন ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত? 2, তাহলে এফ এর জায়গায় বসাবো কত? 2 ডিভাইড বাই 2 এনআরটি। আমাদের আসে কত? শুধুমাত্র আরটি, এনআরটি। বুঝতে পারছো? বুঝছো? তোমার যদি বলা হয়তো বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে মোট গতিশক্তি কত, মোট গতিশক্তি, তাহলে কি করতাম? বহু পারমাণবিক গ্যাসের মোট ডিগ্রি অফ ফ্রিডমের মান 6, এন্ড এফ এর জায়গায় বসাতো 6, তারপর ক্যালকুলেশন করে নিয়ে চলে আসতো। ওকে, আসো পরে আসো, দেখো এই যে কথাগুলো বলছি আর কি। আচ্ছা দেখো, গড় মুক্ত পথ দেখো, গড় মুক্ত পথ জাস্ট সূত্রগুলো পড়বা। ক্লোসেসের সূত্র কি, ম্যাক্সওয়েলের সূত্র কি, বোলসম্যান সূত্র কি, এই সূত্রগুলো একটু নজর দিও। হ্যাঁ, এই সূত্রগুলো একটু দেখো, ইম্পর্টেন্ট। এই সূত্রগুলো একটু দেখো, দেখো সূত্রগুলো দেখো। আসো পরে আসো, দেখো আচ্ছা আচ্ছা, কোনটার পরিচয় কি সেটা ওখানে লিখে দেওয়া আছে। হ্যাঁ, তোমার সূত্র বাড়লে হবে এখান থেকে, আর কিছু করা লাগবে না। পরে আসো, দেখো ভাইয়া পরে আসো, দেখো আচ্ছা দেখো, গড় মুক্ত পথের সূত্রগুলো যেগুলো বললাম, এখন এই সূত্রগুলো থেকে আমরা একটা জিনিস নিয়ে আসবো। দেখো পরের স্লাইডে যাই, দেখো আচ্ছা আমি এখানে গোছাই দিচ্ছি। দেখো দেখো পাশের সূত্রগুলো আমি লিখে দিচ্ছি। দেখো আমি সবগুলো সূত্র লিখে দিই, কি ধরনের কোশ্চেন আসে সেই কোশ্চেন আমি লিখে দিচ্ছি। দেখো আমাদের একটা সূত্র হচ্ছে কি বলতো, 1/n পাই সিগমা স্কয়ার। আমি সূত্রগুলো আগে লিখি, তারপর বলে দিচ্ছি। দেখো তারপরে কি, দেখো দেখো তোমরা উঠাও, এই জিনিসটা উঠাও, আমি যেটা লিখতেছি এই জিনিসটা তোমরা এখন হুবহু উঠাও। দেখো আর টি ডিভাইডেড বাই পাই সিগমা স্কয়ার পি এন এ, পাই সিগমা স্কয়ার পি এন এ। ওকে, তারপর লিখো, দেখো ল্যামডা ইজ ইকুয়ালস টু কেটি ডিভাইডেড বাই পাই সিগমা স্কয়ার ইন্টু পি। ওকে, তারপর লিখো ল্যামডা ইজ ইকুয়ালস টু, দেখো এম ডিভাইডেড বাই রো পাই সিগমা স্কয়ার। দেখো এখন এখান থেকে আমরা কয়েকটা জিনিস নিয়ে আসবো। এখন এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো
দেখো কি বলতে পারি, গড় মুক্ত পথ কার সমানুপাতিক? দেখো n এর ব্যস্তানুপাতিক। এটা কি প্রশ্ন আসতে পারে? হ্যাঁ, তারপরে আসতে পারে, দেখো এখানে দেখো এই গড় মুক্ত পথ টি পরম তাপমাত্রার সমানুপাতিক, পরম তাপমাত্রার সমানুপাতিক। তারপর আসো দেখো এখানে, আবার এখানে দেখো চাপের ব্যস্তানুপাতিক, চাপের ব্যস্তানুপাতিক, চাপের ব্যস্তানুপাতিক। এই যে দেখো গড় মুক্ত পথ চাপের ব্যস্তানুপাতিক। এখন এখানে আসো দেখো ঘনত্বের ব্যস্তানুপাতিক, ঘনত্বের ব্যস্তানুপাতিক। বুঝতে পারছো? এই কোশ্চেনগুলো সরাসরি আসতে পারে। গড় মুক্ত পথ নিচের কোনটি সমানুপাতিক, বা গড় মুক্ত পথ যদি বাড়াও তাপমাত্রা কি চেঞ্জ হবে, হ্যাঁ গড় মুক্ত পথ বাড়ালে চাপের কি চেঞ্জ হবে, ঘনত্বের কি চেঞ্জ হবে, এই জিনিসগুলো আসে এখান থেকে। বুঝছো? বুঝছো? এখন দেখো যখন তুমি লিখছো, দেখো যখন তুমি লিখতেছো গড় মুক্ত পথ চাপের ব্যস্তানুপাতিক, তখন কিন্তু আমাদের টিটা কনস্ট্যান্ট, এখানে এখানে চাপ তাপমাত্রা টি কনস্ট্যান্ট। ওকে, এখন যখন তুমি বলেছো ঘনত্বের সমানুপাতিক, এখানে আসো দেখো, এখানে আসো যখন তাপমাত্রার সমানুপাতিক তখন এখানে চাপ কনস্ট্যান্ট, চাপ কনস্ট্যান্ট। এই জিনিসটা ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিও। দেখো এই লাইনটা, এই লাইনটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট এই লাইনটা। বুঝা গেছে? আসলে আমরা কোশ্চেনে যাইতে পারি। দেখো কোশ্চেনে চলে যাবো। দেখো কি বলছে, একটি কণার স্বাধীনতার মাত্রা হচ্ছে 5। শক্তির সমবিভাজন নীতি অনুযায়ী কণাটির মোট শক্তি কত? মোট শক্তি কত? আমাদের মোট শক্তির ফর্মুলা কি? ইকে ইজিক্যালস টু এফ ডিভাইডেড বাই 2 কেটি বা এফ ডিভাইডেড টু এনআরটি। এখন যেহেতু সবগুলা কেটি দিয়ে দিয়েছে, সুতরাং আমি এই সূত্রটা দিলাম। এখন স্বাধীনতার মাত্রা কত আমাদের? 5। তাহলে সূত্র কি? এফ এর জায়গায় 5 বসাবা ইন্টু কেটি। বুঝতে পারছো? 5/2 কেটি। এই যে দেখো 5/2 কেটি। বুঝা গেছে? পরে আসো দেখো কি বলছে, একটি পাত্রে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাস আছে। ওকে, হিলিয়াম অণুর গড় শক্তি কত? গড় শক্তি কত যদি বোলসম্যান ধ্রুবক এত হয়? অনেক আগে আসলো, দেখো ঢাকা ইউনিভার্সিটি 11-12 আসছে। আর সময় করি ইকে ইজিক্যালস টু কি বলতো 3/2 কেটি। কেটি এখন কের মান বলে দিচ্ছে, দেখো কের মান বলে দেওয়া আছে, আমাদের টির মান বলে দেওয়া আছে, জাস্ট মান বসে ক্যালকুলেশন করতে পারবো না? ক্যালকুলেশন করতে পারবো। এখন যদি তোমাদের দেয়, এখন সহজ ক্যালকুলেশনে দিবে। দেখো আগে অনেক আগে ছিল, অনেক আগের ম্যাথ এগুলা, তখন ক্যালকুলেটর ব্যবহার করতে দিত। হ্যাঁ, ক্যালকুলেটর ইউজ ছিল। কি বলছে দেখো, টি তাপমাত্রায় গ্যাসের, আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোন অণুর গতিশক্তি? দেখো কি বলছে, টি তাপমাত্রায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটি অণুর গড় গতিশক্তি কত হবে? একটি অণুর গড় গতিশক্তি কত? 3/2 কেটি, 3/2 কেটি। ওকে, এই যে কি বলছে, 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেনের গতিশক্তি নির্ণয় করো। খুবই সহজ, কি করবা, জাস্ট সূত্র, সহজ প্রশ্ন ভাইয়া। 3/2 এন মানে কি? ডাব্লিউ ডিভাইডেড বাই এম। ডাব্লিউ মান কত? 3 গ্রাম। এম এর মান কত? নাইট্রোজেনের ক্ষেত্রে 28, এন আর টি আর এর মান কত? 8.314। টির মান কত আমাদের? 27 বা 300 কেলভিন। 300 কেলভিন। দেখো অনেক আগের প্রশ্ন এগুলো, অনেক আগের প্রশ্ন, ক্যালকুলেশন করে নিবা। হ্যাঁ, আসো পরে আসো, দেখো কি বলছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের গতিশক্তি কত? সেম প্রশ্ন, সেম প্রশ্ন। পরে আসো কি বলছে, দেখো এত তাপমাত্রায় একটি আদর্শ গ্যাসের গতিশক্তি কেমন করা লাগবে বলতো? একটা যদি করতে পারো, গতিশক্তি থেকে একটা করতে পারো, আর বেসিকটা তোমার যদি ক্লিয়ার থাকে, একটির জন্য কত, এন মোলের জন্য কত, হ্যাঁ তাহলে ইজিলি এগুলা করতে পারবা। বুঝছো? দেখো কি বলছে, পিভি ইকুয়ালস টু ধ্রুবক, পিভি ইকুয়ালস টু গামা টু দি পাওয়ার ধ্রুবক কনস্ট্যান্ট। এখানে গামার মান কত হবে যদি গ্যাসটা দ্বিপারমাণবিক হয়? কত বলতো? তাপগতিবিদ্যায় পড়ছো 1.40 দ্বিপারমাণবিকের ক্ষেত্রে। পরে আসো, স্বাধীনতার মাত্রা হচ্ছে 6। শক্তির সমবিভাজন নীতি অনুযায়ী প্রতিটি অণুর গতিশক্তি কত হবে? এফ ডিভাইডেড বাই 2 কত? কেটি। এফ এর মান কত? এখানে 6 ডিভাইডেড বাই 2 কেটি, 3 কেটি, 3 কেটি, 3 কেটি। বুঝতে পারছো? 3 কেটি। এই যে সহজ প্রশ্ন আসে, দেখছো? এখন আসলে দেখো লাস্ট টপিক, আপেক্ষিক আর্দ্রতা। লাস্ট টপিক আপেক্ষিক আর্দ্রতা। আসো আপেক্ষিক আর্দ্রতা থেকে আমরা বেশি কিছু পড়বো না। হ্যাঁ, আপেক্ষিক আর্দ্রতা থেকে জাস্ট অল্প কিছু পড়া পড়বো। দেখো আমাদের আমরা শেষ দিকে চলে আসছি। দেখো এই পর্যন্ত বুঝছো কিনা বলো তো? আমাদের লাস্ট টাইপ, অধ্যায় লাস্ট টাইপ আমাদের, একদম লাস্ট টাইপ। দেখো আসো, দেখো আপেক্ষিক আর্দ্রতার সূত্র দেখো, আর ইজ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ, স্মল এফ ডিভাইডেড ক্যাপিটাল এফ ইন্টু 100%। এখন এখান থেকে দেখো, এখান থেকে তোমাদের বুঝতে হবে এই স্মল এফ দ্বারা কি বোঝাচ্ছে, ক্যাপিটাল এফ দ্বারা কি বোঝাচ্ছে। দেখো স্মল এফ কি?
দেখো স্মল এফ হচ্ছে আমাদের শিশিরাঙ্কের তাপমাত্রায়, শিশিরাঙ্কের তাপমাত্রায়, শিশিরাঙ্কের তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ, শিশিরাঙ্কের তাপমাত্রা জলীয় বাষ্পের চাপ, এটা কি বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ, বায়ুর তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ। এখান থেকে আমাদের খুব একটা কোশ্চেন আসে না, বুঝছো, এই টপিক থেকে খুব একটা আসে না, আর যেগুলো আসছে একদম একদম ইজি সূত্র থেকে সরাসরি আসছে। দেখো তাহলে আপেক্ষিক আর্দ্রতার ফর্মুলা কি, এফ ডিভাইডেড বাই এফ, স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইনটু 100%। স্মল এফ কি শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, আর ক্যাপিটাল এফটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, বুঝছো। আরেকটা সূত্র পড়বো, দেখো আমরা আরেকটা সূত্র পড়বো, দেখো থিটা ইজ ইকুয়ালস টু থিটা 1 মাইনাস জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2, বুঝছো। যখন তোমাদের গ্লেসারের ধ্রুবক দেওয়া থাকবে, গ্লেসারের কনস্ট্যান্ট দেওয়া থাকবে, সেক্ষেত্রে তুমি সূত্রটা এটা দিবা, থিটা ইজ ইকুয়ালস টু থিটা 1 মাইনাস জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2। এখন যেটা কি গ্লেসারের ধ্রুবক, থিটা 1 কি শুষ্ক বাল্বের চাপ, থিটা 2 হচ্ছে ভেজা বাল্বের চাপ, বুঝতে পারছো। দেখো তাহলে এটা কি বললাম আমি, গ্লেসারের ধ্রুবক, এটা হচ্ছে শুষ্ক বাল্বের পাঠ, শুষ্ক বা শুকনা, আর এটা কি আমাদের আর্দ্র বা ভেজা, আর্দ্র বাজের বা হচ্ছে ভেজা বাল্বের চাপটা, পাঠটা আর কি, বুঝতে পারছো। সূত্র জানলে তোমরা ম্যাথ করতে পারবো, আমরা সরাসরি ম্যাথে চলে যাবো, অবশ্য ম্যাথে চলে যাবো। দেখো কি বলছে, পানি, বরফ ও জলীয় বাষ্প যে তাপমাত্রায় একসঙ্গে থাকতে পারে এটা কি বলা হয় বলতো, কোন তাপমাত্রায় বলতো, 0 কেলভিনে না। আচ্ছা উত্তর করো, তোমরা উত্তর করো, আর কোশ্চেন বেশি নাই, দেখো অল্প কিছু কোশ্চেন আছে, দেখো করো, উত্তর করো। দেখো পরে আসো, দেখো পরে কোশ্চেন দেখো কি বলছে, কোন স্থানের অসমৃদ্ধ বাষ্পচাপ এত, সমৃদ্ধ বাষ্পচাপ এত হলে নিচের কোনটি সঠিক। দেখো কোন একটা স্থানের সমৃদ্ধ বাষ্পচাপ অসমৃদ্ধ বাষ্পচাপের চেয়ে বেশি, সমৃদ্ধ বাষ্পচাপ যেটা সেটা অসমৃদ্ধ বাষ্পচাপের চেয়ে বেশি হয়। আমাদের বলছে কি এখানে অসমৃদ্ধ বাষ্পচাপ হচ্ছে স্মল এফ, আর সমৃদ্ধ বাষ্পচাপ হচ্ছে ক্যাপিটাল এফ, তাহলে আমরা কি বলবো, ক্যাপিটাল এফ ইজ গ্রেটার দেন স্মল এফ। দেখো এই যে বা সমানও হইতে পারে, হ্যাঁ। পরে আসো, দেখো কি বলছে, 1 ঘনমিটার আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটাকে বলা হয় পরম আর্দ্রতা। পরে আসো সহজ কোশ্চেন, আপেক্ষিক আর্দ্রতা যদি এত পার্সেন্ট হয় শিশিরাঙ্কের বায়ুর তাপমাত্রা কত। দেখো আপেক্ষিক আর্দ্রতা 100% হলে শিশিরাঙ্কের বায়ুর তাপমাত্রা কত। দেখো আর ইজ ইকুয়ালস টু আমরা কি জানি, এফ ডিভাইডেড বাই এফ ইনটু 100%। এখন দেখো আর এর মানটা যদি তোমার যদি 100% হয়ে যায়, আর এর মানটা যদি 100% হয় তাহলে কি করবা, দেখো এটা একটা কাটা আমাদের থাকে কি শুধুমাত্র এফ ইজ ইকুয়ালস টু এফ, দুটো সমান আর কি, দুটো আমাদের সমান হবে, সমান সমান। পরে দেখো কি বলছে, কোনো একদিনে বায়ুমণ্ডলের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্কের তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন বলছে কি 20 ও 15 ডিগ্রি তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ যথাক্রমে এত এত, ফলে ওই দিনের আপেক্ষিক আর্দ্রতা কত। আমরা কি জানি আর ইজ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইনটু 100%। এখন স্মল এফটা কি, আমাদের শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, শিশিরাঙ্কের তাপমাত্রা কত 15, এখন 15 ডিগ্রি দেখো চাপ কত আমাদের, এই যেটা 2 ইন্টু 10 ইনভার্স 3, আর বায়ুর তাপমাত্রা কত 4 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 100%, তাই না 100%। দেখো এটা এটা কাটা আমার থাকে কত, দেখো হাফ বা 50% উত্তর আসবে, দেখো 50%, 50%, বুঝছো। এরকম সহজ কোশ্চেনই আসে শিশিরাঙ্ক থেকে সহজে। পরে কি বলছে, দেখো একই ম্যাথ, শিশিরাঙ্ক আমাদের 10 ডিগ্রি, ওকে, আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে, এখন আর এর মানটা দেওয়া আছে আমাদের, আর দেওয়া আছে ওই দিনের সম্পৃক্ত বায়ুর সম্পৃক্ত বাষ্পচাপ এত কত, সম্পৃক্ত বাষ্পচাপ বের করতে বলছে, অর্থাৎ আর ইজ ইকুয়ালস টু এফ ইন্টু 100%, তোমাদের এই এফ এর মানটা বের করতে বলছে, তাহলে এফ কি বলতো, এফ ইজ ইকুয়ালস টু স্মল এফ ডিভাইডেড বাই আর ইন্টু 100%। আচ্ছা এই এফ এর মান কত আমাদের, শিশিরাঙ্কের তাপমাত্রা বাষ্পচাপ কত, দেখো 10 ডিগ্রিতে বলে দিচ্ছে আমাদের কত 14, 14 গুণ আর এর মান কত আমাদের 10 গুণ এখানে 10 100 ছিল, তাহলে কত আসবে আমাদের 10 140, তাই না, ভুল করলাম, 140 মিলিমিটার, ঠিকই তো আছে ভাই। দেখো 14 ডিভাইডেড বাই 10, আচ্ছা সরি সরি এখানে আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে 70%, সরি এখন 70% দেওয়া আছে, দেখো 14 ডিভাইড বাই 70, ওকে, তাহলে এই শূন্য কেটে দাও, এখন 7 গুণ 14 2, 10 গুণ 20, 20
20 মিলিমিটার এইচজি, 20 মিলিমিটার এইচজি। আমার আপেক্ষিক আর্দ্রতা কত? 70%। ওকে, 20 বলে আসো। দেখো আচ্ছা, সেম প্রশ্ন করবা এটা। আচ্ছা, আমাদের এখন যে কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে সেগুলো সব আমাদের লুকিং ফর এগ্রি যে আমাদের রেকর্ড ক্লাসগুলো হয়, সলভ করে দিব। আচ্ছা আচ্ছা, দেখো এখন আমরা দেখবো এগ্রিতে কি কি কোশ্চেন আসছে। দেখো এখন এগ্রিতে আমাদের এই চ্যাপ্টারতে আসা কি কি কোশ্চেন আছে সেগুলো সব সলভ করে দিচ্ছে। দেখো এগ্রিতে কি কি কোশ্চেন আসছে। দেখো কি বলছে, আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে আর, ক্যাপিটাল আর। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ ক্যাপিটাল এফ। একটু নজর দিও। দেখো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ হচ্ছে আমাদের ক্যাপিটাল এফ। বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, আচ্ছা স্মল এফ, এটা হ্যাঁ এটা স্মল এফ, টাইপিং মিস্টেক হয়েছে একটু, এটা স্মল এফ, এটা হচ্ছে আমাদের স্মল এফ। যদি তাই হয় আমাদের বের করতে বলছে কি সূত্রটা, আর কি আমাদের সূত্রটা বের করতে বলছে। দেখো আমরা কি জানতাম, আর ইজ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। এটা কিন্তু আমাদের মেইন সূত্র ছিল, একটু নজর দাও। আমরা যখন এই সূত্র ইউজ করতাম তখন কি আমাদের এই স্মল এফটা কি শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পর্কিত জলীয় বাষ্পচাপ, আর এটা কি বায়ুর তাপমাত্রায় সম্পর্কিত জলীয় বাষ্পচাপ, বুঝছো? এখন দেখো তোমাদের এখানে বলছে কি শিশিরাঙ্কের সম্পর্কিত বাষ্পচাপ হচ্ছে ক্যাপিটাল এফ, তার মানে তোমার সূত্রটা এরকম ক্যাপিটাল এফ, আর বায়ুর তাপমাত্রায় বলছে স্মল এফ ইন্টু 100%। 100% তোমার একটু উল্টা করে দিচ্ছে, দেখছো? তোমার সবাই প্রথমে প্রশ্ন পেয়ে এই উত্তরটা দাগাতে চলে আসবা, প্রশ্ন পেয়ে এটা দাগাবা আর ভুল হয়ে যাবে, বুঝছো? একটু চোখ কান খোলা রাখো, এটা উত্তর হবে আমাদের, উত্তর হবে এটা, বুঝছো? এটা নয়। দেখছো কি একটা ট্রিক খাটাইছে এখানে। আসো দেখো গ্যাসের অণুগুলোর গড় বর্গবেগ, আচ্ছা পরম তাপমাত্রা এত হলে নিচের কোনটি সূত্র, কোনটা বলো তো? কেলভিন তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, এগুলো আলোচনা করছি আমি। দেখো যেগুলো আমি সলভ করাইছি না ওই জিনিসগুলো কিন্তু রিপিট হবে। দেখো এতক্ষণ যে কোয়েশ্চেনগুলো সলভ করাইছি ওই জিনিসগুলাই এগ্রিতেও চলে আসছে। দেখো তোমরা প্রমাণ নাও। নিয়ন গ্যাসের গামার মান কত? নিয়ন গ্যাসটা কি এক পারমাণবিক না? এক পারমাণবিক গ্যাসের গামার মান কত? এক পারমাণবিক গ্যাসের 1.67। পড়াশো দেখো স্বাভাবিক তাপমাত্রা চাপে আর এর মান কত? এই সহজ কোশ্চেন গুলো আসছে। দেখো রিসেন্টলি আসছে 23-24, এটা কি আমাদের বলা লাগবে বলো? কিন্তু এখানে জাস্ট তোমাদের নজর রাখতে হবে এককের জায়গায়, এককগুলা দেখো সব মান সেম। আমরা একক কি জানি? জুল পার মোল পার কেলভিন। দেখো জুল পার কেলভিন পার মোল, এই যেটা উত্তর আমাদের, বুঝছো? এককগুলো দেখতে হবে। দেখো স্থির চাপে কোন তাপমাত্রায় কোন গ্যাসের মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধেক হবে? এই কোশ্চেনটাই এই কোশ্চেন হুবহু এই কোশ্চেনটাই সলভ করাইছি, এই কোশ্চেনটাই, বুঝছো? দেখে নিবা, আগে দেখবা এই কোশ্চেন, সেম কোশ্চেনটা আমি রিপিট করাইছি, সলভ করাইছি আর কি। দেখো কি বলছে, স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা ও আয়তন যথাক্রমে এত এত, তাপমাত্রা সেলসিয়াস স্কেল দ্বিগুণ করা হলে এর আয়তন কত গুণ হবে আর কি। এটা একটা সুন্দর প্রশ্ন। দেখো আমাদের তাপমাত্রা দিছে কত? T1 দিচ্ছে আমাদের কত? 3 ডিগ্রি সেলসিয়াস। টি2 কি করছে? আমাদের সেলসিয়াস স্কেল দ্বিগুণ করছে, তার মানে কি 7 ডিগ্রি সেলসিয়াস করছে, বুঝছো? আর V1 ছিল আমাদের 10 লিটার, V2টা বের করতে বলছে, V2 বের করতে বলছে, V2টা বের করতে বলছে, পারবা না? দেখো V2 ডিভাইডেড বাই V1 সমান T2 ডিভাইডেড বাই T1, জাস্ট মান বসে ক্যালকুলেশন। দেখো এখানে কত আসবে? 303 আসবে, এখানে কত আসবে? 333 আসবে। এখন সব মানগুলো বসায় তোমরা কি করবা? V2 মানটা জাস্ট বের করবা, V2 মানটা জাস্ট বের করে ফেলবে, বুঝছো? পরে দেখো কি বলছে, স্বাভাবিক তাপমাত্রা চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে ধ্রুব তাপমাত্রায় সংক্রমিত করে আয়তন অর্ধেক করা হলো, চূড়ান্ত চাপ কত হবে? আয়তন যদি অর্ধেক করো চাপ কত গুণ হবে? দ্বিগুণ হবে। দেখো চাপ কয় গুণ হবে? দ্বিগুণ হবে। চাপের মান কত? 101, 325। এখন দেখো দুই দিয়ে যদি গুণ করে দাও তুমি, দুই দিয়ে গুণ করে কত আসবে? দেখো তো 5 2 10 শূন্য হাতের 1, 2 2 4 5, 3 2 6, 2 1 2 0, 2 1 2। দেখো এই মানটা আসতেছে আমাদের। এখন তো এটা অপশনে নাই, আসতে নাই, তাহলে কি করবো? আমি ছোট করে নিব, 1 2 3 4 5 6, 2.026 × 10⁶, এটা আমাদের উত্তর। দেখো কই না, এটা 1 2 3 4 5, সরি 5 ঘর হবে। দেখো দেখো 1 2 3 4 5, 5 ঘর আসছে কিন্তু 2.026 × 10⁵। দেখো 1 2 3 4 5, 5 ঘর আগে আমি দশমিক দিছি, 10 এর পাওয়ার হবে 5। দেখো এই যেটা উত্তর। দেখো কি বলছে, তিনটি গ্যাস অণুর বেগ যথাক্রমে এত এত এত, তাদের মূল গড় বর্গবেগ কত হবে? দেখো এখানে একটা ঠিক আছে, বুঝছো? এই ম্যাথগুলো ঠিক আছে। যদি দেখো সমান্তরাল ধরা হচ্ছে, দেখো ধরো বেগ দেওয়া হচ্ছে 3 4 বা 5, বা হচ্ছে ধরো 4 6
8, হ্যাঁ, বা হচ্ছে 8, 12, 16, মানে সমান্তর ধারার মতো করে যাচ্ছে, সেক্ষেত্রে দেখো আমাদের উত্তরটা হবে এই মিডল যে গ্যাসটা থাকবে, মাঝখানে যে গ্যাসটা, সেটার আশেপাশে হবে, সেটার কাছাকাছি উত্তর হবে। দেখো এখানে আমাদের কি দিচ্ছে, দেখো 25, 30, 35, 5 করে বাড়তেছে, তার মানে আমাদের উত্তরটা হবে এই 30 এর কাছাকাছি। তোমাদের তো সূত্র দিয়ে আমি করাইছি না, সূত্র দিয়ে কিন্তু করাই ফেলছি আমি। এই ট্রিকটা মনে রাখবা, যদি আমাদের সমান্তর ধারায় থাকে, ধরো 1, 2, 3, দেখো 1 করে বাড়তেছে, উত্তর হবে 2 এর কাছাকাছি। 3, 4, 5, দেখো 2, 4, 6, মাঝখানেরটার কাছাকাছি উত্তর হবে। এবং মাঝখানটা কত, 30, 30 এর কাছাকাছি উত্তর কোনটা, এই যে দেখো 30.3। বুঝছো? আসো পরে আসো, দেখো কি করছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ইলেকট্রন যে তাপ শক্তি অর্জন করে তার মান কত, বলো তো, বলো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ইলেকট্রন যে তাপ শক্তি অর্জন করে তার মান কত হবে, বলো তো, পারবা? দেখি উত্তর করো। আমাদের ওই সূত্র দিয়ে করবো, দেখো ইকে ইজিক্যালস টু 3/2 এনআরটি। ঠিক আছে, এই এন এর মানটা আমি 1 মোল ধরে নিলাম, তাহলে কি আসবে আমাদের 3/2, আর এর মান কত, মান বসাবো 8.314, টি মান কত আমাদের 25, 298, যেটা আসবে সেটাই, যেটা উত্তর আসবে সেটাই। বুঝতে পারছো? যেটা আমাদের উত্তর আসবে ওটাই উত্তর। পরে আসো। আচ্ছা আচ্ছা, ওয়েট, দেখো এখানে কিন্তু আমাদের উত্তরটা পাবো আমরা জুল এককে, পাবো। আমাদের অপশন দেখছো ইলেকট্রন ভোল্টে দিয়েছে, তাহলে জুল থেকে যদি আমি ইলেকট্রন ভোল্টে যাই, আমরা কি জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান কত, 1.6 ইন্টু 10⁻19 জুল, 19 জুল, তাই না? এখন তুমি জুল থেকে এটাতে যেতে যাচ্ছ, তাহলে কি করতে হবে, এত দ্বারা ভাগ করতে হবে, বুঝছো? তাহলে ভাগ করতে হবে। তুমি যদি ইলেকট্রন ভোল্টে যাও, তাহলে কি করবা, দেখো এই মানটাকে তুমি কি করবো, 1.6 ইন্টু 10⁻19 দ্বারা ভাগ করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন ভোল্টে চলে আসবে। বুঝছো? বোঝা গেছে? পরে আসো, দেখো কি বলছে, দ্রবীভূত পানির বাষ্পচাপ কত, 4.58, তাই না? 4.58 মিলিমিটার ইঞ্চি, এমন করছে জিনিস। দেখো পরে আসো, একই তাপমাত্রায় একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এত পার্সেন্ট কমাতে হলে চাপ শতকরা কত বাড়াতে হবে। দেখো চাপ শতকরা কত বাড়াতে হবে, একটা সুন্দর, দেখো আমি পি ওয়ানটা বললাম পি, হ্যাঁ, ভি1 বললাম হচ্ছে আমার কত 100%, ভি1টাকে বললাম 100%, ওকে। পি2 আমাদের বের করতে বলছে, পি2 পরিবর্তনটা বের করতে বলছে, আর ভি2টা কত দেখো তো, আয়তন 10% কমাইছে, তার মানে বর্তমান কত 90%। বুঝছো? এখন সূত্র দাও, দেখো পি2 ভি2 ইজিক্যালস টু পি1 ভি1, ভি2 মান বের করতে হবে আমাদের, পি2 এর মানটা বের করতে হবে। পি1 এর মান কত আমাদের, পি ভি1 এর মান কত 100, ভি2 এর মান কত আমাদের 90। ক্যালকুলেশন করবো, দেখো এটা কাটো, তাহলে আমাদের কত আসবে 1, 1.1 পি, 1.1 পি। দেখো 1. এখন তুমি যদি এখানে 100 দিয়ে গুণ করো, তাহলে আসবে কত 11 পয়েন্ট সামথিং, হ্যাঁ 11.1%, 11.1%, দেখো 11.1%। বুঝছো কি? ভাগ করছি, ভাগ করে যে মানটা আমাদের আসলো সেটাকে আমি শতকরা নেওয়ার জন্য 100 দিয়ে গুণ করছি, যেটা আসছে সেটাই। পরে দেখো কি বলছে, কোন গ্যাসের অনুর বেগ যথাক্রমে 2, 3, 4, একটু আগে বলছে, দেখো তাহলে আমাদের কি বের করতে বলছে, সিআরএমএস বেগটা বের করতে বলছে, মাঝখানেরটা কাছাকাছি হবে। দেখো 3 এর কাছাকাছি কোনটা, এই যেটা। বুঝছো? পরে আসো কি বলছে, দেখো একটি বায়ুর বুদবুদের আয়তন একটি হ্রদের তলদেশ থেকে পৃষ্ঠে ওঠার পর বৃদ্ধি পেয়ে 10 গুণ হয়। হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ এত হলে গভীরতা এইচ সমান কত, করাইছি না করবা। দেখো সবগুলো করাই ফেলছি অলরেডি। দেখো স্থির চাপে কত তাপমাত্রায় একটি গ্যাসের অণুর গড় বর্গমূল স্বাভাবিক চাপ ও তাপমাত্রা এর বর্গমূল অর্ধেক হবে। আমি করাইছি, দ্বিগুণ দিয়ে করাইছি, সেম কোশ্চেনগুলো আমি অলরেডি করাই ফেলছি। বুঝছো? আগের কোশ্চেনগুলো দেখবা, এগুলো একদম রিপিট হচ্ছে বারবার। দেখো স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ, এটাও করাইছি আমি, পড়াইছি, এই যেটা। এই সবগুলো কোশ্চেন আমাদের অলরেডি করানো হয়ে গেছে। হ্যাঁ, দেখো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব থেকে, আচ্ছা কি বলছে, আয়তন স্থির রেখে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্দিষ্ট ভরের 1 প্যাসকেল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ালে এর চাপ কতটুকু বাড়ে। কি বলছে দেখো তো, দেখো কি বলছে, আয়তন স্থির রেখে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি নির্দিষ্ট ভরের 1 প্যাসকেল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ালে এর চাপ কতটুকু বাড়ে। আমাদের আয়তনটা স্থির, আমাদের সম্পর্ক কি, পি সমানুপাতিক টি। বুঝছো? আচ্ছা আমরা কি করবো তাহলে, দেখো আমাদের বের করতে বলছে চাপ কতটুকু বাড়ে, পি2 ডিভাইড বাই পি1 সমান কি লিখবো, টি2 ডিভাইডেড বাই টি1। এখন দেখো তো পি2 এর মানটা আমাদের বের করতে হবে,
পি2 মানটা আমি পি1 বেস স্কেল দেওয়া আছে। দেখো টি2 মানটা কত, টি2 দেখো 0 থেকে কত করছে, 1 করছে, তার মানে কত আমাদের 1 ডিগ্রি মানে কত বলো তো, 274, তাই না? 274, 1 ডিগ্রি মানে কত 274, আর 0 ডিগ্রি মানে কত 373, 273, 273, আর পি মান হচ্ছে 1। জাস্ট ক্যালকুলেশন করবা, জাস্ট ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই। সুন্দর একটা কোশ্চেন ছিল কিন্তু। পরে আসলে দেখো কি বলছে, বাতাসে কোনো, আচ্ছা ওটা অধ্যায় নাই, এটা এই অধ্যায়ের না। পরে আসো, 27°C তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের অণুর গড় গতিশক্তি, হিলিয়ামের ক্ষেত্রে 27°C তাপমাত্রায়, পারবো না? সূত্র দিয়ে করে ফেলবা। আসো, সহজ জিনিস। এসটিপিতে হাইড্রোজেন অণুগুলোর গড় বর্গবেগ কত হবে? এসটিপিতে হাইড্রোজেন অণুর ঘনত্ব দেওয়া আছে, ঘনত্বের ফর্মুলা দিয়ে তুমি করে ফেলবা। সূত্র দিছিলাম না, দেখে ফেলবা। পরে আসো দেখো, আচ্ছা কোন একদিন শিশিরাঙ্ক হচ্ছে 10°C, এই ম্যাটটা করালাম মনে হয় একটু আগে। আপেক্ষিক আর্দ্রতা আর এত %, ওই দিনের সম্পৃক্ত জলীয়বাষ্প চাপ কত? এফ বের করতে বলছে, ক্যাপিটাল এফটা, স্মল এফ দেওয়া আছে, আর দেওয়া আছে 100%। তুমি এর মান বের করতে পারবো না? এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, পারবা? ওকে, দেখো পরে আসো দেখো, একই তাপমাত্রা ও চাপে সমান আয়তনের সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। সূত্রটি কার? অ্যাভোগাড্রো সূত্র, ভি সমানুপাতিক এম। পরে আসো দেখো, শব্দের বেগ পড়াশোনা, আচ্ছা এটা এগুলো না, এগুলা তোমাদের ইয়েতে নাই, এগুলো হ্যাঁ সিলেবাসে নাই, তোমাদের সিলেবাসে এগুলো নাই। যখন গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পায় তখন গ্যাস অণুর গড় মুক্ত পথ কি হয় বলতো? ঘনত্ব বৃদ্ধি পেলে কি হয়? কমে যায় না? ওই যে আমি একটা চার্ট দেখালাম তোমাদের, একটা চার্ট দেখাইছি না, ওই চার্ট থেকে আসছে। তোমরা যারা নোট করছো একটু মিলাই নাও। দেখো, আচ্ছা এসআই ইউনিটে ইউনিভার্সাল গ্যাস ধ্রুবক আর, আর এর মান কত? মান বা একক আরবি, একক কত? জুল পার মোল পার কেলভিন, জুল পার কেলভিন পার মোল বা জুল পার মোল পার কেলভিন। ওকে, সিবা শুধু আসছিল। পরে দেখো কি বলছে, বায়ুর বুদবুদ তৈরি হওয়ার ক্ষেত্রে কি প্রক্রিয়া ঘটে বলতো? বাষ্পীকরণ। বায়ু যখন নিচ থেকে উপরে আসে কি ঘটে? বাষ্পীকরণ ঘটে। কি বলছে দেখো, একটি নির্দিষ্ট ভরের গ্যাসের, আদর্শ গ্যাসের শক্তি নির্ভর করে কিসের উপর? আদর্শ গ্যাসের শক্তি ইকুয়াল টু 3/2 nRT, জাস্ট টির উপর, তাপমাত্রার উপর। আচ্ছা, থ্যাংক ইউ। এই ছিল আমাদের ক্লাস, এই পর্যন্ত ছিল। দেখো সবকিছু বুঝছো কিনা, সবকিছু বুঝতে পারছো কিনা বলো, সব বুঝতে পারছো কিনা বলো তো, সবকিছু বুঝতে পারছো কিনা? বলো সব ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া, সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা বলো, সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা দেখো। কোন সমস্যা আছে? আমি যেগুলো পড়ালাম, হ্যাঁ একদম বেসিক থেকে শুরু করে কোশ্চেন সলভ পর্যন্ত, জাস্ট এই একটা ক্লাস বা এই স্লাইডটা তোমরা যদি দেখে যাও, ইনশাআল্লাহ যে কোশ্চেনে আসুক তোমরা সলভ করতে পারবো। এই অধ্যায় থেকে যে কোশ্চেনে আসুক তুমি সলভ করতে পারবো। বুঝছো? আর যারা নোট করছো তারা একটু আমাদের গ্রুপে পোস্ট করে দিও, হ্যাঁ আপলোড করে দিও, গ্রুপে আপলোড করে দিও। ওকে, যারা নোট করছো আর কি। বুঝতে কোনো অসুবিধা ছিল তোমাদের বলো তো? বলো, কোনো সমস্যা ছিল? ওকে, ক্লিয়ার। তোমাদের ফার্স্ট পার্টে আর দুটো চ্যাপ্টার বাকি আছে আমার, তাই না? মহাকর্ষ আর পদার্থের গাঠনিক ধর্ম, মহাকর্ষ এবং পদার্থের গাঠনিক ধর্ম, এই দুটো চ্যাপ্টার বাকি আছে। ওকে, শেষ করে দিই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, না তো শেষ করে দিব। দেখো ওকে, আচ্ছা তোমরা নোটটা আপলোড করে দিও, আমি শেষ করে দিলাম। থাকো, পরের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।